গল্প প্রেয়সীর হৃদয় ব্যাকুল। লেখনীতে নাবিলা ইশক। চতুর্থ পর্ব। দেয়াল ঘড়িতে নজর বুলিয়ে অরু বাইরে বেরিয়ে আসল। খিদে পেয়েছে, তবে খেতে ইচ্ছে করছে না। এর থেকে বড় কোনো জ্বালা আছে বলে মনে হয় না। পিটপিট নাক নিয়ে বাম পাশে তাকাতেই চমকে গেল। সামনেই কলি দাঁড়িয়ে, একদম তন্ময়ের রুম বরাবর। এই মেয়ে এখানে কেন? কলিও ঘাবড়ে গিয়েছে হঠাৎ অরুকে দেখে। সে মূলত তন্ময়ের অপেক্ষায়। যখন শুনেছে তন্ময় মাজারে যাবে না, সেও যায়নি, বাসায় থেকে গেছে। এত রাত হলো, তন্ময় এখনো ফিরছে না। কলির চিন্তা হচ্ছে। অরুকে দেখে এগিয়ে গেল। বিচলিত কণ্ঠে শুধালো, তন্ময় ভাইয়া আসেনি? আসলে তো দেখতেই পেতে। উনার নাম্বার আছে তোমার কাছে? অরুর মাথাটা ভনভন করছে। এই উনি, উনি শুনে সে ক্লান্ত। ক্লান্ত নাম্বার আছে শুনতে শুনতেও। স্কুল, কলেজ সবখান থেকে একবার অন্তত অরু শুনেছে তন্ময় ভাইয়ের নাম্বার আছে। ব্যাচমেটগুলো প্রায়শই তন্ময়ের নাম্বার, ফেসবুক আইডি চেয়ে বসত। তখন চোয়াল শক্ত করে অরু পরিষ্কার করে বলে দিত, নেই। আজও তাই বলল, নেই। নেই। তাহলে কি মুফতি চাচির কাছে আছে? তার কাছেও নেই। কলি বিরক্ত হলো। বলল, আমাকে সে নাম্বার দিয়েছিল। আমি বাড়িতে রেখে চলে এসেছি। ওহ, নাম্বার আদান প্রদানও হয়েছে বুঝি। তবে অরুর বিষয়টি ঠিক হজম হচ্ছে না। নাম্বার দিবে তাও তন্ময়। হাদাটিলা মানুষ সে। নাম্বার দিবে তো দূরে বিষয়, কথাবার্তা টুকু তো বলে না। কলির কথা অরুর বিশ্বাস হবে হবে করেও হলো না। সে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। পুনরায় বিছানায় শুয়ে পড়ল। নরম বালিশে মাথা গুজে অরুর মনে হচ্ছে, মস্তিষ্কের একটি নিউরনের কাজ সর্বক্ষণ তন্ময়কে নিয়ে ভাবা। এই এসে মনে প্রাণে লোকটাকে ভুলতে চাইছে, বাতিল করতে চাইছে মস্তিষ্ক থেকে। কিন্তু কোনোমতে পারছে না। ঘুম ভেঙেছে ধরে চোখের পাতায় তন্ময় ভাসছে। বায়ুমণ্ডলের ন্যায় ঘুরছে চারপাশে। মদ খেয়েছে। খাক। অরুর কি? মদ খাক, গাঁজা খাক, সিগারেট খাক বা না খাক, তাতে অরুর কিছুই আসবে যাবে না। তাকে কলি খুঁজুক, না হলে ঢলি খুঁজুক, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু মনের কোণে এটা আসলেই ম্যাটার করে। দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছাড়ল। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। রুমের বাতি জ্বালিয়ে জানালা খুলে দিল। হুড়মুড়িয়ে একরাশ বাতাস ছুঁয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। আবেশে চোখ বুজে রইল। পূর্ণিমার চাঁদ আকাশে। আধার রাতে চারপাশ পরিষ্কার ঝকঝকে। সে সময় দরজায় করাঘাতের শব্দ। অন্যমনস্ক অরু শুনতে পেল না। দুয়েকবার করাঘাত লাগাতার আসতেই নড়ে উঠল। চুলগুলো পেঁচিয়ে নিতে নিয়েছে চাল। চাচি তুমি এখনো জেগে? আমি বলেছিলামও না খেয়ে নিব। একদম কথা শুনো না। কাটা দিয়ে চুল বাঁধতে নিয়ে কাটা ভেঙে গেল। বিরক্ত চোখমুখে অরু দরজার দিক অগ্রসর হলো। কোমর সমান চুলগুলো বাতাসে দুলছে। মুখশ্রীর সামনে ভিড় জমিয়েছে। বিরক্তির রেশ বেড়ে গেল যেন। কাটা ভাঙার সময় পায় না নাকি? আবারও দরজায় করাঘাত। উফ! অরু শব্দ করে দরজা সম্পূর্ণ খুলে দিল। সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে হকচকিয়ে উঠল। বড় বড় চোখে তাকিয়ে রইল। বাকরুদ্ধ হয়ে গিয়েছে সে। তন্ময়ের গোলান্দাজ মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে। সাথে চোখজোড়াও। চোখের কোনা লালচে দেখাচ্ছে সামান্য। ভ্রুদুয়ের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ঝুলে আছে। সাদা ইন করা শার্টে লক্ষ্যমাত্রায় ভাঁজ পড়েছে। জুতো জোড়া খুলে আসেনি। কাদায় মাখো হয়ে গিয়েছে যেখানে পা ফেলেছে। অরুর মেজাজ তুঙ্গে উঠে গেল। মেঝে এবং দরজার এই সীমান্তটুকু সে নিজে মুছে। কোমর বেঁকিয়ে। এখানে এভাবে আসার মানে কি? তন্ময় শুধু সেখানেই দাঁড়িয়ে থাকল না। অরুকে টপকে ভেতরে ঢুকে গেল। শব্দ করে চেঁচাল অরু, এই আপনি করছেন কি? তন্ময় ঘরে ঢুকে সম্পূর্ণ কক্ষ জুড়ে বিচরণ চালালো কাদায় মাখো জুতো জোড়া পরে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হুট করে আবার দরজার কাছটায় চলে এলো। অরু দীর্ঘশ্বাস ফেলতে নিয়েছিল ভেবে লোকটা চলে যাবে। তাকে অবাক করে দিয়ে তন্ময় দরজার সিটকানি লাগিয়ে দিল। বুকের ভেতর ধুপ করে উঠল অরুর। রক্ত চলাচলের গতি বেড়ে গেল। নিজের অজান্তেই পেছনে চলে এলো কয়েক পা। মাথা তুলে তাকাতেই তন্ময়ের দৃষ্টিতে দৃষ্টি মিলল। শিহরণ বয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। শীতল সেই দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারল না। মাথা নত করে ফেলল। কণ্ঠনালী কাঁপছে। কথা বললে কি গলার স্বর কেঁপে উঠবে।
অরু গলার স্বর সরু রাখার চেষ্টা করে বলল, কি সমস্যা আপনার? একথায় যেন তন্ময়ের মস্তিষ্ক জ্বলে উঠল। চুপচাপ দাঁড়িয়ে থাকা সে মুহূর্তেই অপ্রস্তুত অরুর সামনে চলে এলো। অরু পেছনে হাঁটার সময় টুকু পেল না। শটাং করে ডান গালে চড় খেয়ে বসল। আচমকা ম্লান থাপ্পড় খেয়ে ভড়কে গেল। কেঁপে উঠল দৃশ্যমান রূপে। গালে হাত চেপে চমকে তাকালো তন্ময়ের দিক। পরপর বাম গালে আরেকটা থাপ্পড় পড়ল। আশ্চর্য! দুটো থাপ্পড় খাওয়া অরুর চোখে তন্ময় নিজের শীতল দৃষ্টি মিলিয়ে বলল, প্রথম থাপ্পড়টা তুই সেদিন ছাদে প্রাপ্য ছিলি। একটি বিদ্ঘুটে গন্ধ অরুর মুখে থুবড়ে পড়ল। গন্ধে পেট গুলিয়ে উঠল। সঙ্গে অনুভব করল তন্ময়ের কণ্ঠের স্বর মৃদু কাঁপছে। যেমন কথা মনের গহীন হতে খুঁজে খুঁজে বলছে সে। তন্ময় মাথাটা দুলিয়ে আরেকটু ঝুঁকল, দ্বিতীয়টা আমাকে এভয়েড করার জন্য। আর তৃতীয় থাপ্পড় তো বাকি। এটা কোথায় দিব? পিঠে। বলতো তৃতীয় থাপ্পড় তুই কেন প্রাপ্য? থাপ্পড় গুলো অতটা জোরে লাগেনি। ধীরে লেগেছে। তবুও অরুর ফর্সা গাল দুটো লাল হয়ে উঠেছে মুহূর্তে। চোখের কোণে জল জমেছে। নাক ফুঁসছে। যেন কেঁদে উঠবে। এভাবে মারার মানে কি? অশ্রুসিক্ত নয়নে অরু মেঝেতে তাকিয়ে। তন্ময় ধীর স্বরে ধমকে উঠল, বল তৃতীয় থাপ্পড় কেন খাবি তুই? আমি চাচুকে ডাকবো। পরে। আমাদের কথাবার্তা শেষ হোক। অরু এই মাতালটার সঙ্গে একদম থাকবে না। মাতলামি করার জায়গা পায় না। আজ ওসব খেয়ে এসে এমন করছে। না হলে তাকে চড় মারা তো দূরের বিষয়, এভাবে কথাবার্তা বলেছে কখনো? মুখের উপর কিছু ধমক মেরেছে এই যা। অরু ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামানোর প্রচেষ্টায়। তন্ময়কে ধাক্কা মেরে ছুটে গেল। দরজা খুলতে নিতেই হাতে টান অনুভব করল। তন্ময়ের গভীর স্বর শোনা গেল। আমার কথা শেষ হয়নি অরু। আজ আমাদের কথা হবে, তারপর তোর ছুটি হবে। নে এখানে। দাঁড়া। অরুর দুরু বুক কাঁপছে। হাতে যেখানে স্পর্শ করেছে সেখানটা শীতল অনুভব করছে। তন্ময়ের স্পর্শ শীতল। ঠান্ডা বরফের ন্যায় হয়ে আছে হাত দুটো। তন্ময় পুনরায় বলল, উত্তর দে। আম ওয়েটিং। অরু ফুপিয়ে উঠল, জানি না। তৃতীয় থাপ্পড় সেদিন আমাকে না বলে চলে আসার জন্য। সেলফোন অফ রাখার জন্য। আমার কল কাটার জন্য। তৃতীয় থাপ্পড় অরুর পিঠে পড়েছে। অরু ক্ষিপ্ত কণ্ঠে শুধালো, আপনার সমস্যা কি? সমস্যা আমার না তো। তোর। আর সেই সমস্যার কথাই জানতে চাই, তুই আমাকে বলবি। পরীক্ষা শেষ তো এখন। আরামসে বল। আমাদের হাতে সারা রাত পড়ে আছে। কথাগুলো বলে তন্ময় সোজা হলো। অরুর সমান ঝুঁকে কথা বলে সে হয়রান যেমন। কোমর দুপাশে দুলিয়ে গলার টাই খুলে ফেলল। গলার কাছের কিছু বোতাম খুলে দিল। হাতার বোতাম খুলে কনুই পর্যন্ত উঠিয়াছে। প্রশস্ত পেশিবহুল হাত শার্টের উপর দিয়ে ফুলে। অরু আর চোখে সেখানে তাকিয়ে আবারও মাথা নত করল। তার আগের তন্ময় ভালো। এই মাতাল তন্ময় মারাত্মক ভয়ঙ্কর। এই তন্ময় অরু একদম চায় না। তন্ময় অরুর নরম বিছানায় বসল, দুপাশে ছড়িয়ে। নজর বন্দি করল অরুর দিকে। অরুকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। এখনো অরুর নাক ফুঁসছে। কেঁদে দিবে ভাব, তবে কাঁদছে না। তন্ময় পায়ের সাহায্যে চেয়ার টেনে দিল। যেমন পা ব্যথা হলে আসামির বসবার সুযোগও রয়েছে। অরু বসল না। হঠাৎ দরজায় করাঘাতের শব্দ। শোনা গেল মুফতি বেগমের কণ্ঠ, অরু। ঘুমিয়ে আছিস এখনো? অরুর চোখজোড়া রসগোল্লার ন্যায় হয়ে গেল। কঠোর হতে বেরিয়ে আসবে চোখ। তন্ময় স্বাভাবিক। উঠে দাঁড়ালো। যেমন দরজা খুলবে। অরু দৌড়ে দরজার সামনে দাঁড়ালো। মুফতি বেগম দেখলে কেমন দেখাবে ব্যাপারটা? কি বলবে সে? দরজা লাগিয়ে তারা কি করছিল? তন্ময় বাধা পেয়ে আবারও ভেতরে চলে গেল। বসল না, বরং দাঁড়িয়ে রইল। মুফতি বেগম আরও দুবার দরজায় করাঘাত করেছে। জবাব না পেয়ে চলে গেলেন। অরু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর চোখে তন্ময়ের দিক তাকালো। বুকটা ধুপ করে উঠল। এভাবে তন্ময়কে অরু কখনোই দেখেনি। তাই হয়তো সে এতটা আকর্ষণ অনুভব করছে। না হলে সবকিছু ভুলে কিভাবে তার মন বারবার কাঁপছে। তন্ময়ের চাহনি পেতেই কেন দুরু করছে বুকের ভেতর। জানালা দিয়ে আসা দমকা হাওয়া উড়াতে লাগলো অরুর ঘনকালো চুল। তন্ময় এক পা দুপা ফেলে অরুর দিক অগ্রসর হলো। কাছাকাছি এসে সকল চুলগুলো একত্রে নিজের বাহাতে পেঁচিয়ে নিল। এই অভ্যাসটা তার আগেকার। প্রায় সময় সে অরুর চুল হাতে পেঁচিয়ে টেনে দিত, বড় হয়ে আর করা হয় না।
ভালো দেখায় না ভেবে করে না। তবে আজ শুধু চুল নয়, তন্ময়ের ইচ্ছে করছে চুলে মুখ গুজতে। কেমন হবে অরুর চুলের ঘ্রাণ। সামনে সবকিছু ঘোলাটে এবং দুটো দেখা তন্ময়ের মুখ অরুর ঘাড়ে চলে গেল। অরুর ঘোর মুহূর্তেই কেটে গেল, দুহাত তন্ময়ের বুকে চেপে সরানোর চেষ্টা করল। সফল হলো না। তন্ময়ের নাক তার ঘাড়ে ছুঁয়েছে। পরপর নরম কিছুর স্পর্শে অরু থরথর করে কেঁপে দেয়ালে লেপ্টে গেল। অস্পষ্ট মৃদু স্বরে চিৎকার করল, তন্ময় ভাইয়া, আপনি। অরুর ঘাড়ে অজস্র চুমু খেয়ে চলেছে তন্ময়। এক অদৃশ্য বাধা যেন উঠে গিয়েছে সামনে থেকে। ঘাড় থেকে মুখ অরুর কানের কাছে অগ্রসর হচ্ছে। কানের লতিতে ঠোঁট ছুঁয়েছে দুয়েকবার। গভীর স্বরে বলল, কেন করছিস এমন? আমি জানতে চাই। কেন এভয়েড করছিস আমায়? কি হয়েছে? সব তো ঠিক ছিল। তাহলে? কেঁপে উঠল অরু। মুহূর্তেই মনে পড়ল কলির কথা। তাদের বিয়ের কথা। বন্ধ চোখজোড়া খুলল। তন্ময়কে ঠেলে সরাতে চাইল পুনরায়। তন্ময় সরল না, বরং আরো ঘনিষ্ঠ হল। গভীরভাবে অরুকে নিজের মধ্যে আটকে রাখল। ভালো লাগা শেষ? তন্ময়ের এ প্রশ্নে গড়গড় করে কোন ঘেঁষে চোখের জল বেয়ে পড়ছে। নাক ফুঁসছে। ফুপিয়ে কেঁদে উঠল অরু। কান্নার তোরে শরীর কাঁপছে। তন্ময় অরুর মুখ বরাবর এলো। করুণভাবে কাঁদতে দেখে বিচলিত হলো, কেন কাঁদছিস? কাঁদছি কারণ আপনি বাজে, খারাপ লোক। কোন দিকে? সব দিকে। সবটা। সব দিক কিভাবে পরিবর্তন করব? তন্ময়কে চিন্তিত দেখালো। অরু ভ্রু দুটো কুঁচকে রেখেছে সামান্য। এমন হাবভাব করছে যেমন সে নিজে অরুর জন্য সব করবে। অরু ভেঙিয়ে বলল, আপনার হবু বউয়ের কাছে যান। তন্ময়কে এবার আরো চিন্তিত দেখালো। ভুরু জোড়ার মাঝখানে ভাঁজ পড়েছে মাত্রাতিরিক্ত। সে অরুকে ভালোভাবে দেখে বলল, তার কাছেই তো আছি। অরুর মুখ দিয়ে ফসকে বেরোলো, তন্ময় ভাইয়া। যেন তন্ময়কে হুঁশে আনতে চাইছে। রীতিমতো ভয়ে সর্বশক্তি দিয়ে চোখজোড়া বন্ধ করে নিল। তোলপাড় শুরু হয়েছে ভেতরে, অনুভূতির সাগরে ভেসে সে মরে যাবে। না হলে জ্ঞান হারাবে। তন্ময় কি মদ খেয়ে ভুলভাল বকছে? নাকি তন্ময় একই অনুভব করে তার মতো? অরুর হৃদয় ব্যাকুল হয়ে পড়েছে। এই তন্ময় শীতল দৃষ্টিতে তাকিয়ে। অরু সেই দৃষ্টিতে দৃষ্টি মিলাতে ব্যর্থ হচ্ছে। এতটা লজ্জা সে তার সারা জীবনে অনুভব করেনি। এভাবে সর্বঙ্গ জুড়ে কম্পন সৃষ্টি হয়নি। হুট করে তন্ময়ের মুখ তার মুখ বরাবর চলে এলো। কিছুক্ষণ তাকিয়ে থাকে, কানের কাছে মুখ নিল। নিঃশ্বাস ছেড়ে গভীর স্বরে আবদার করল, শুধু তন্ময় ডাক। কথাটা বলে তন্ময় আশাহত চোখে অরুর দিক তাকিয়ে। লজ্জায় অরু ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। চোখ পিটপিট করছে। মুখের উপর নাম ডাকতে তার গলায় বিঁধছে। উচ্চারণ করার চেষ্টা করল কয়েকবার। হচ্ছে না। হুট করে তন্ময়ের চোখে চোখ পড়ল। ঘোর লেগে গেল অরুর। হিপনোটাইজের মতো তাকিয়ে রইল। অস্পষ্ট স্বরে ডাকল তন্ময়। মুহূর্তেই তন্ময়ের সরু পাতলা ঠোঁট জোড়া তার ঠোঁট ছুঁয়ে দেয়। শুধু ছোঁয়াতে থেমে থাকে না। নিজের পেশিবহুল হাতের সাহায্যে আঁকড়ে ধরে অরুর কোমর। নিজের সঙ্গে মিশিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চলে। শ্বাস প্রশ্বাস এক হয়েছে। ঘনিষ্ঠ হয়েছে স্পর্শ। কাঁপতে থাকা অরুর কপাল কুঁচকে আছে। অদ্ভুত টেস্ট। সিগারেট, মদ সব তার মুখে। নাক কুঁচকে আসছে। হঠাৎ সেভাবেই তন্ময় ঢুলে পড়ে তার শরীরের উপর। মাথা তার কাঁধে গিয়ে পড়েছে। বিড়বিড় করে কিছু কথা বলল তন্ময়। অরু কান খাড়া করে যতটুকু পেরেছে শুনেছে। এবং তাতেই তার বুকের উঠানামা বেড়ে গেল। শক্ত হয়ে গেল শরীর। কথাগুলো প্রতিধ্বনি হচ্ছে বারংবার। কানের কাছে বেজে চলেছে। অরুর পাজোড়া দুর্বল হয়ে গেল। সে পড়ে যেতে নিয়ে দেয়ালে ধরে নিজেকে সামলাল। কয়েকটি নিঃশ্বাস ফেলে তন্ময়ের দিক তাকানোর চেষ্টা করল। সে মনে করেছিল ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজে রয়েছে তন্ময়। কিন্তু এখন কয়েকবার ডেকে সে বুঝতে পারল, নেশায় সেন্সলেস হয়ে গিয়েছে। তন্ময়কে ধরে বিছানায় শুইয়ে দিল। জুতো জোড়া খুলে দিল। মোজা খুলে জুতোয় ঢুকিয়ে সাইড করে রাখল। বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। অরু পরনের ওড়না দিয়ে মুছিয়ে দিল কপালের ঘামটুকু। নিজ মনে বলল, সত্যি কি তাই? মাজার থেকে সাবিহা 2:45 ফিরেছে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় চিৎপটাং হয়ে পড়ল। সেলফোন হাতে নিল। অয়নের অনেকগুলো কল, মেসেজেস। একটি ভিডিও কল এসেছে। অয়নের সাথে তার কখনো ভিডিও কল হয়নি। আসলে সে খুব লজ্জা পায় ভিডিও কলে কথা বলতে।
সরাসরি নিজের মুখশ্রী দেখে কথা বলাটা লজ্জাজনক প্রায়। কিন্তু আজ সাবিহার অয়নকে এখনই দেখতে ইচ্ছে করছে। সাবিহা ভিডিও কল ব্যাক করল। কল রিসিভ হয়েছে। স্ক্রিনে অয়ন শুয়ে আছে সাদা বেডশিটে। উপরের অংশ উলঙ্গ। চোখে রাজ্যের ঘুম। উস্খুস্ক অবস্থা। সাবিহার বুক কেঁপে উঠল। ইচ্ছে করছে আগ বাড়িয়ে চুলগুলো ছুঁয়ে দিতে, কপাল থেকে সরিয়ে গুছিয়ে দিতে। অয়ন ঘুমন্ত স্বরে বলল, কোথায় ছিলে? সাবিহার বুক আরেকবার ধুপ করে উঠল। সময় নিয়ে বলল, মাজারে। খেয়েছো? হু। ঘুমাবে না? না। আমার ঘুম ধরছে। ঘুমাও। আমাকে দেখান, আমি ঘুমাই। সাবিহা অস্পষ্ট স্বরে হু বলল। অয়ন সত্যি সত্যি সেভাবে ঘুমিয়ে পড়েছে। সাবিহা কল কাটল না। একমনে দেখে গেল ঘুমন্ত অয়নকে। নিষ্পাপ পবিত্র দেখাচ্ছে। সাবিহা নিজেও জোরসর হয়ে বিছানায় শুয়ে পড়ল। স্ক্রিন চোখের সামনে রেখে অয়নকে দেখতে বসল খুঁটিয়ে খুঁটিয়ে। মনের গহীন থেকে বিড়বিড় করে বলল, আমরা এক হব তো অয়ন? রাতের আধার কেটে ভোরের মিষ্টি স্নিগ্ধ আলো ফুটেছে। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসছে মৃদু বাতাস। দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে ৫টা ৫৫-তে। মিনিট পাঁচেকের মাঝেই পাশের এলার্ম ক্লক বেজে উঠল। ৬টায় স্যাট করা ছিল হয়তো। বাহাতে ঘড়িটা বন্ধ করে দিল অরু। তার চোখ ফুলে কলাগাছ। সারা রাত ঘুমাতে পারেনি। তন্ময় নেশায় বুঁদ হয়ে যেসব কাণ্ড কারখানা করেছে, সেগুলো হজম করতে রাত পেরিয়ে গেল। এখনো দাউ দাউ করে জ্বলছে ভেতরটা। হৃদয় এখনো দুরু দুরু কাঁপছে। ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্কের মধ্যে। ঠিক কি ভাববে বা করবে বুঝতে পারছে না। রুবি ঘুমের নামে বেহুশ হয়ে গিয়েছে। হুটহাট পা তুলে দিচ্ছে অরুর শরীরে উপর, না হলে সে নিজেই উঠে আসছে। তাদের পরিবারের প্রত্যেকজনই বলে অরু আর রুবির ঘুমের ধরন এক বিশ্রী ধরন। হুঁশ জ্ঞান থাকে না ঘুমিয়ে পড়লে। বিছানার এক প্রান্তে ঘুমালে, উঠে অন্য প্রান্ত থেকে। ঘুম খারাপ তাদের দুজনের। এবং তা আজ হাড়ে হাড়ে উপলব্ধি করছে অরু। উঠে বসল। রুবিকে সরিয়ে হেলে দুলে উঠে দাঁড়ালো। এক্ষুনি রুমে যেতে হবে। তন্ময়কে তুলে তার রুমে পাঠাতে হবে। যদি বাড়ির কেউ দেখে ফেলে কেমন হবে? ভীষণ খারাপ দেখাবে। বেরিয়ে পড়ল নিজের রুমের উদ্দেশ্যে। মাঝপথে জবেদা বেগমকে পেয়ে বসেছে। সে এসেছে পশ্চিম দিক থেকে। সেদিকে তো অরুর রুম। তার মানে অরু মুখটা কাঁচুমাচু করে ফেলেছে। জবেদা বেগমের চেহারায় দুশ্চিন্তার ছাপ। তিনি ধীর স্বরে শুধালেন, তন্ময় মদ খেয়ে বাড়ি ফিরেছে? অরু মাথা নাড়াল। পরপর মাথা দলাল। চিন্তাভাবনা করে একটি বানোয়াট মিথ্যে বলল, আমি জানি না। রাতে আমাকে এসে বললেন তার রুমে অনেক ইঁদুর। ঘুমাতে অসুবিধা হচ্ছে। আমাকে অন্য রুমে ঘুমাতে যেতে। তো আমি রুবি আপুর রুমে চলে গিয়েছিলাম। জবেদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তার চিন্তিত মুখশ্রী দেখে অরু প্রশ্ন করল, কি হয়েছে বড়মা? তোর চাচুর কাছে বিচার এসেছে। এভাবে মদ খেয়ে রাতবিরেত হট্টগোল করে এসেছে, বিচার তো আসবেই। তবে এমনটা তো এই প্রথম। ছেলেটা আমার এসব আগে কখনো করেনি। তোর চাচু ভীষণ রেগে। অরু মাথা নত করে রাখল। জবেদা বেগম যাবার পূর্বে বলে গেলেন, লেবু দিয়ে শরবত করে আনি। তুই তন্ময়কে একটু তুলে দে। আচ্ছা। অরু রুমের দিক অগ্রসর হল। দরজা ভিড়িয়ে রাখা। প্রথমে মাথা ঢুকালো। তন্ময় ঘুমিয়ে। আলগোছে দরজা সম্পূর্ণ খুলে ঢুকল। তার পরিপাটি রুমের যাতা অবস্থা। মেঝেতে পড়ে থাকা তন্ময়ের শার্ট তুলে নিল। তারপর বিছানায় নজর দিল। পরপর নজর ঘোরালো। উদম শরীরে শুয়ে। এই লোক শার্ট খুলেছে কেন? ভাগ্যিস প্যান্ট খোলেনি। দীর্ঘনিশ্বাস ফেলে বিছানার সামনে দাঁড়ালো। না চাইতেও চোখজোড়া চলে যাচ্ছে তন্ময়ের উদম দেহ খানার দিক। উঠানামা করা প্রশস্ত বুক, পেশিবহুল হাত, স্লিম পেট ডুবে আছো। আকর্ষণীয় ফিগার। অরু অবশ্য আগেও দেখেছে উদম শরীরের তন্ময়কে। তবে এই প্রথম কাছ থেকে সময় নিয়ে পর্যবেক্ষণ করতে পারছে। গম্ভীর মুখশ্রী এখন মায়ার রাজ্যে পরিণত হয়েছে। ভুরু দুয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। যেন ঘুমের ঘোরে ভালো কিছু দেখছে না। নাকের ডগা এখনো লাল। গতরাতে যাবার পূর্বে অরু কামড়ে দিয়েছিল। ঠোঁটের দিক নজর যেতেই ঘুরে গেল। গলাটা শুকিয়ে কাঠোকাঠ। দৃশ্যটি চোখে ভাসতেই বুক দুরু দুরু কাঁপতে লাগল। তন্ময়কে উঠানো তার পক্ষে সম্ভব নয়।
আপাতত চোখে চোখ রেখে সামনে দাঁড়ানোর মতো হিম্মত নেই। সামনে একদম যেতে পারবে না। অরু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সাবিহার রুমের দিক ছুটল। সাবিহা ঘুম থেকে উঠেছে। গোসল নিয়ে মাত্রই বেরিয়েছে। অরুকে দেখে প্রশ্ন করল, কি হয়েছে? কিছু না। ওয়াশরুম যাই। যা। যেতে নিয়ে অরু ফিরে দাঁড়ালো। সংকোচ বোধ করছে। সেটা লক্ষ্য করে সাবিহা বলল, কি বলবি বল। উমমাতাল কেউ যদি কিছু বলে সেটা কি সত্যি মেনে নেওয়া যায়? মানে সেটায় কতটুকু সত্যতা থাকতে পারে? সাধারণত ওদের প্রত্যেকটা শব্দই সত্য হয় তখন। মাতাল হয়ে তারা শুধু মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো বলে, যা সে কখনো বলতে চায় না। ধ্যান জ্ঞান থাকে না তো, যা মনে আসে বলে দেয়। বলা যেতে পারে, মানুষ মাতাল হলে একটি সাদা কাগজের ন্যায় রূপান্তরিত হয়ে যায়। তবে সবার ক্ষেত্রে নয়। অনেকে মাতাল হলে নিশ্চুপ প্রকৃতির হয়। কেউ বা আবার উদম পাগল হয়ে পড়ে। যে যেমনটা বাস্তবে হতে পারে না, মাতাল হলে তারা সেটাই হয়। বোঝা গেল। হু। অরু ওয়াশরুম ঢুকে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে বিছানার কোণে বসে রইল। দীপ্ত ছুটে এসেছে। চোখ মুখে অবিশ্বাসের ছাপ। দ্রুততম গতিতে শ্বাসপ্রশ্বাস নিতে নিয়ে বলল, তোমরা কিছু জানো? কি হয়েছে? কি হয়নি বলো। সেটাই বল যেটা হয়নি। সাবিহা আপু, মজা না কিন্তু। ইম্পর্ট্যান্ট বিষয়ে বলতে যাচ্ছি। শুনছি আমার বাপ বল। তন্ময় ভাইয়া কাল মদ খেয়ে বাড়ি এসেছিল। সাবিহার হাতের চিরুনি পড়ে গেল। হতভম্ব হয়ে গেল কিছুক্ষণের জন্য। নিজেকে সামলে চিরুনি তুলে আর চোখে অরুর দিক তাকালো। অরু চুপচাপ বসে জানালার বাইরে তাকিয়ে। দীর্ঘনিশ্বাস ফেলে মাথা নাড়াল সাবিহা। কি যে শুরু করেছে এই দুইজন আল্লাহ জানেন। যেসব কখনো হয়নি এখন সেগুলো হচ্ছে। সাবিহা কি এ বিষয়ে অরুর সঙ্গে কথা বলবে? ভালো দেখাবে? নাকি দুজনের মধ্যে না ঢোকা শ্রেয় হবে? পুনরায় চুল আঁচড়াতে মনোযোগী হলো। দীপ্ত হতভম্ব হয়ে গেল। এত বড় একটা সংবাদ জানালো, তাতে কারোই কোনো মাথা ব্যথা নেই। আশ্চর্য। দীপ্ত সন্দেহ সুরে বলল, তোমরা কি ইতোমধ্যে জেনে গেছো? সাবিহা ভাবলেশহীন ভঙ্গিতে বলল, জেনে গেছি। তুই যা ভাগ। ডিস্টার্ব করিস না। অ্যাহো। ডিস্টার্ব করিস না। আমার হাতে ওতপ্রোত সময় নেই। দীপ্ত যেভাবে এসেছে সেভাবে চলে গেল। এবার সাবিহা অরুর দিক ঘুরল। ভালোভাবে মেয়েটিকে পর্যবেক্ষণ করে বলল, ঠিক আছিস? ছিলাম না। তবে এখন দিব্যি আছি। বলেই অরু উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে উঠে দাঁড়ালো। জানালার সামনে পৌঁছে দূর প্রান্তে, আকাশ পানে মাথা উঁচু করে দাঁড়ানো গাছটির দিক নজর দিল। গাছের উপর দুটো পাখি। কপোতকপতি হয়তো। এক পাখি আরেক পাখির পিছু ঘুরছে। অরুর মন বলল, পিছু ঘুরতে থাকা পাখিটি সে আর সামনে অগ্রসর হতে থাকা পাখিটি তন্ময়। ঠিক এমনটাই হয়ে এসেছিল এতদিন। সে তন্ময়ের পিছু ঘুরত, তন্ময় তাকে এভয়েড করত। তবে এখন আর এমনটা হবে না। এখন অরু তন্ময়কে জেনেছে। বুঝেছে কিছুটা। এখনো তন্ময়ের ধীর স্বরে বলা কথাগুলো কানে বাজে। অরুর এই বোকার মতো হাসার কারণ জানা নেই সাবিহার। তবে সে নিজেও মুচকি হাসল। প্রাণবন্ত অরু তার পছন্দের। এভাবেই থাকুক মেয়েটা। দেখলেও পরাণ জুড়িয়ে যায়। মন ভালো থাকে। ব্রেকফাস্ট টেবিলে সর্বপ্রথম আজ ফুরফুরে মেজাজে অরু বসেছে। দিব্যি নিজের পছন্দের ব্রেড নিয়ে তাতে ধীরে সুস্থে চকলেট ক্রিম মাখছে। সময় নিয়ে সকলেই এসে নিজেদের সিটে বসেছে। তন্ময়কে দেখা গেল সবার শেষে। কপাল চেপে এসেছে ডাইনিংয়ে। ছেলেকে দেখে মুস্তফা সাহেব শব্দ করে কাটা চামচ ফেললেন প্লেটে। যেন তন্ময়ের মনোযোগ তার দিক চাচ্ছেন। তবে সেটা পেলেন না। ওহি সাহেব বললেন, ভাই থাক, বাদ দিন না। খেতে বসে। আস্কারা দিস না। আজ প্রথম করেছে, লাই পেয়ে মাথায় চড়ে আরো করবে। তন্ময় যেন শুনেও শুনল না। চুপচাপ বসে পড়ল খেতে। জবেদা বেগম দুইবার ছেলের কপালে হাত ছুঁয়ে গেলেন। অরুকে আগের মতো চঞ্চল স্বভাবে দেখে বাড়ির সবাই বিমোহিত। খুশিতে আটখানা হয়ে পড়েছেন। মোস্তফা সাহেব বেরোনোর পূর্বে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছেন। ওহি সাহেব 500 টাকা হাতে দিয়ে বলেছেন, ঘুরে আসতে। আনোয়ার সাহেব মেয়েকে জিজ্ঞেস করে গিয়েছেন, ফিরবার সময় কি আনবে। অরু হালিম, ফুচকা, চটপটি, স্যুপ আনতে বলেছে। ড্রয়িং রুমে যখন অরু সোফায় বসেছিল, তার দুপাশে ছিল দীপ্ত এবং রুবি। ওপর পানে কলি বসে। তন্ময় অফিস ব্যাগ নিয়ে এসেছে।
তাদের সামনে দিয়ে যখন যেতে নিবে, অরু উচ্চস্বরে বলল, হানিফ ভাইয়া দেখতে ভালোই তাই না? স্মার্ট আছে হালকা পাতলা। তন্ময়কে থেমে যেতে দেখা গেল। গম্ভীর মুখশ্রী আরও গম্ভীর হয়ে উঠল। ফিরে কিছু একটা বলতে নিয়েও বলল না। অরুকে চোখ রাঙিয়ে বেরিয়ে গেল। সে যেতেই অরু হো হো করে হাসছে। রুবি চোখ মুখ কুঁচকে বলল, ওই ছেলেটাকে ভালো দেখায়। তোর চোখে ছানা পড়েছে। আবার স্মার্ট। ছি। আসলেই ছি। বলেই অরু গুনগুন শব্দ করে চলে গেল। শুক্রবার দিন কলি চলে যাবে। আজ বুধবার। জয়া বেগম এখন থেকেই কেনাকাটা করছেন কলির সঙ্গে পাঠানোর জন্য। বাড়ির বাচ্চাদের জন্য, মা বাবার জন্য সামান্য কেনাকাটা পাঠাবে নেয়া। এখন কলিকে দিয়ে আসবে কে, এটা নিয়ে বড় সমস্যা। চিন্তিত তাকে কলি নরম সুরে বলল, তন্ময় ভাইয়ের সময় নেই। জয়া বেগম মৃদু হাসলেন। বললেন, না, ও বিজনেস ট্যুরে যাবে। চিন্তা করিস না, ড্রাইভার আছে। নয়তো আকাশ ফ্রি থাকলে সেও যেতে পারে। দেখা যাক। কলি বিরক্ত হলো। তন্ময় একদিন সময় করে যেতে পারবে না। হবু বউ সে তার। আজ বাদে কয়েকদিন পর দুজন এক হবে। এতটুকু করার জন্য এগিয়ে আসার কথা নিজ থেকেই। উল্টো তার বলতে হচ্ছে। বলেও তো কোনো লাভ দেখছে না। কলি বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে কথা বলবে। তার এই অরুকে একদম ভালো লাগে না। নির্লজ্জের মতো কেমন না কেমন করে। সাবিহার সঙ্গে হঠাৎ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। হঠাৎ সাক্ষাৎকারে খুশিতে আটখানা তারা সামনের কফি শপে একসঙ্গে ঢুকল। আশ্চর্যজনকভাবে অয়ন ভার্সিটি ড্রেসে বন্ধুদের সঙ্গে সেখানটায় আড্ডা দিচ্ছে। পৃথিবী এতটাই ছোট কি? সাবিহার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। অয়ন তাকে এখনো খেয়াল করেনি। মাথা নিচু করে বন্ধুদের বলল, চল অন্যটিতে যাই। বন্ধু সাইফুল হেসে বলল, দোস্ত এই কফি শপের কফি মারাত্মক। খেয়ে দেখ। শব্দ শুনে অয়ন এবার মাথা তুলে তাকালো। সাবিহাও তাকিয়েছে। দুজনের চোখাচোখি হয়ে গেল। অয়ন চমকে দাঁড়াতে নিয়েও বসে পড়ল। সাবিহা নিশ্চয়ই চাইবে না সে যাক তার বন্ধুদের সামনে। পাশের সিটগুলোতে জোরসর হয়ে বসেছে সাবিহার বন্ধুবান্ধব। সাবিহাও বসল। এখান থেকে অয়নকে স্পষ্ট দেখা যাচ্ছে। সে ধীরে কথা বললেও ছেলেটা শুনতে পাবে, অদ্ভুত। সাইফুল মেনু দেখছে। সকলকে অর্ডার করতে বলে সাবিহার দিক তাকালো। বলল, দোস্ত তোর ব্যাপার স্যাপার কি? কেউ আছে জীবনে? আমি কিন্তু ভাই সেই কলেজ লাইফ থেকে লাইন মেরে আছি তোর পেছনে। পাত্তাই দেস না। সাবিহার গলাটা শুকিয়ে গেল। হাসার চেষ্টা করে বলল, এগুলো বাদ দে না। সব সময় এই টপিক এভয়েড করিস। হুয়াই ডোন্ট ইউ ওয়ান্ট আ লাইফ পার্টনার? বান্ধবী মল্লিকা বলল, দেখ অলরেডি আছে, আমাদের বলছে না। সাইফুল বলল, এই দোস্ত, আমাকে দেখোস না। আমরাও ট্রাই করতে পারি। বেস্ট কাপল হলেও হতে পারি। এভাবেও ফ্রেন্ড সার্কেলের সবাই বলে উই লুক গুড টুগেদার। আমারও তাই মনে হয়। ভালো ম্যাচ হবে দুজনের, তাই না মল্লিকা? সাবিহা ভেবে দেখ। অয়ন হঠাৎ করে উঠে দাঁড়ালো। ব্যাগ কাঁধে চেপে বেরিয়ে গেল। পেছনে অয়নের বন্ধু বান্ধবও ছুটেছে। সাবিহা হাতখানা শক্ত করে মুঠো করে রাখল। পেছনে দৌড় দিবে। অয়নকে কি একটু বোঝাবে? কি বা বলবে? ওদের রেখে যাওয়া তো সম্ভব নয়। সাথে অয়নের বন্ধুবান্ধব আছে। কি পরিচয়ে যাবে? নিশ্চয়ই অয়ন লজ্জায় পড়বে। গত দুদিন ধরে অয়নের কোনো মেসেজ কলস নেই। সাবিহা কল দিলে ধরছে না। মেসেজের রিপ্লাই করছে না। ছেলেটা কি খুব ব্যস্ত? নাকি সাইফুলের কথাগুলো শুনে রেগেছে? সাবিহা বুঝতে পারছে না সে কি করবে। কার কাছে অয়নের সম্পর্কে জিজ্ঞেস করবে? মন আনচান করছে। তার সচ্ছল পৃথিবীর আকাশে মেঘ জমেছে। দুদিন ধরে সেখানে ঝুম বৃষ্টি নেমেছে। ঝড়ো হাওয়ায় তোলপাড় শুরু করেছে। ভস্ম করছে ভেতরের সবকিছু। গলাকাটা যন্ত্রণায় বুক ধরে আসছে। জীবনে এই প্রথম সে প্রেমে পড়েছে। বা প্রেম করছে বলা যায়। প্রেমিককে কিভাবে মানাতে হবে বা কি করতে হবে সে সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই। বড় শূন্যতা অনুভব করছে। বিষণ্ণ মনে এই নিয়ে অগুন্তি বার কল করেছে। এখন আবার করল। রিং হচ্ছে তবে ধরছে না। সাবিহার চোখ জ্বলছে। কান্নার আগামী বার্তা। কিন্তু সে কাঁদবে না। এতটাই ইমোশনাল হয়ে গেল সে। একটি সাধারণ বিষয় নিয়ে তার কান্না আসছে। ডুকরে কাঁদতে ইচ্ছে করছে। সাবিহা নিজের প্রতি ভীষণ বিরক্ত।
এত ব্যাকুল হওয়ার কি আছে? মাত্র দুদিন হয়েছে, তাতেই তার এই অবস্থা। অথচ দিন শেষে কান্নার ইচ্ছেটা দমন করা মুশকিল হয়ে পড়ছে। অফিস থেকে বেরিয়ে সাবিহা বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আজও অপেক্ষা করছে, যদি অয়ন আসে। দুদিন ধরে নিম্নে 1 ঘন্টা সময় নিয়ে দাঁড়িয়ে থাকে, একটাই আশায়, অয়ন আসবে। এই বুঝি অয়ন এসে মুখ ভর্তি হেসে ডাকবে, সাবিহা। কিন্তু সেই মুহূর্ত আসছেই না। দাঁড়িয়ে থেকে সাবিহা আবারও কল করলো। রিং হচ্ছে, তবে ধরছে না। ঘন্টা খানেক হয়ে গিয়েছে। সাবিহার আজ দ্রুত বাড়ি ফিরতে হবে। বাসে উঠবে এমন সময় তার সামনে একটি ছেলে এসে দাঁড়িয়েছে। ছেলেটাকে চিনতে তার মিনিট 5 লেগেছে। অয়নের বন্ধু সৌভিক না এটা? সব সময় এই ছেলেটা অয়নের সঙ্গেই থাকে। সাবিহা কিছু বলবে এর পূর্বেই সৌভিক বলল, আপু আমার কথায় রেগে গেলে একটা চড় মেরে দিয়েন। তবুও তন্ময় ভাইকে বিচার দিবেন না প্লিজ। আমি শুধু আপনার কাছে মেসেজ বিতরণ করতে এসেছি। সাবিহার কানে সৌভিকের এগুলো গেল না। সে নিজের মতো উতলা কণ্ঠে শুধালো, অয়ন কোথায়? সৌভিক চমকে তাকালো। সাবিহার উতলা মুখমণ্ডল দেখে মনের ভয় কিছুটা কেটে গেল। প্রাণপ্রিয় বন্ধু অয়ন যখন বলেছে সাবিহাকে গিয়ে আনতে, সে রাজি হয়নি। কেন রাজি হবে? কে চাইবে ইচ্ছে করে জুতো পেটা হতে? কিন্তু অয়ন ভরসার সঙ্গে বলেছে, সাবিহাকে একবার অয়নের নাম বললেই চলে আসবে। দ্বিধাবোধ নিয়েই মূলত সৌভিক এসেছে। এখন সাবিহার চিন্তিত মুখশ্রী দেখে হালকা অনুভব করছে। মনের গহীনে থাকা ভয় অনেকাংশে কেটে গিয়েছে। হাসি মুখে বলল, আপু সামনেই। 5 মিনিট হাঁটতে হবে শুধু। তাই? আচ্ছা, চলো। সৌভিক আগে হাঁটছে, সাবিহা পেছনে। তারা সামনে এসে দাঁড়িয়েছে একটি রেস্টুরেন্টের। এখানেই তো সেদিন অয়নকে দেখেছে। নিজের বন্ধুবান্ধব নিয়ে এই রেস্টুরেন্টেই ঢুকেছিল সাবিহা। সৌভিকের পিছু পিছু ঢুকলো। ভেতরে কোনো লোকজন নেই। কালারফুল লাইটস জ্বলছে। ফুলের সাহায্য সাজানো চারপাশ। যেমন কেউ পুরোটা বুক করেছে। সাবিহা পুরোপুরি ভেতরে যেতেই অয়নকে দেখতে পেল। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে। ঠোঁটে জাদুকরী হাসি ঝুলিয়ে রেখেছে। চিরচেনা সেই আদুরে চোখে তাকিয়ে অয়ন সামনের বেলুন ফুটিয়ে উসখুস কণ্ঠে বলল, শুভ জন্মদিন। সাবিহার নাক ফুঁসছে। চোখের ভেতরের কোণ লালচে হয়ে এসেছে। সে যথাসম্ভব নিজেকে সামলে রাখার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। সাবিহাকে এভাবে দেখে অয়ন দ্রুত পায়ে জিহ্বা কামড়ে এগিয়ে আসলো। রেগে আছো? সরি। আল্লাহ, দেখি কান্না করছো। সাবিহার মুখশ্রী দুহাতে ছুঁয়ে দিল। তাকে টেনে নিজের বাহুতে নিল। সমানে মাথায় হাত বুলিয়ে বলল, আমি ব্যস্ত ছিলাম। সেলফোন চেক করার সময়টুকু পাইনি। টেনশনে ছিলে বুঝি। সৌভিকের চোখজোড়া কপালে উঠে গেল। এই বান্দর পোলা সাবিহাকে পটিয়ে ফেলেছে। তাদের এলাকার সুন্দরী সিনিয়র আপুকে পটিয়ে ফেলল। সৌভিকের ইচ্ছে করছে অয়নের পা ধরে বসে থাকতে। মাম্মা কি চিজ তুই? তোর গলার স্বর এত মধুর শোনাচ্ছে কেন? আমার গলায় মধু ঢুকেছে তাই। কথাটি বলে অরু স্তব্ধ হয়ে গেল। নিজের কথায় নিজেই কিংকর্তব্য বিমূঢ়। সঙ্গে শরীর শিরশির করে উঠল। ভেতরে ঠান্ডা স্রোত বয়ে গেল। কেন, সেটা ভাবতেও অরুর লজ্জা করছে। কথা ঘোরাতে বলল, না মানে মন ভালো। ভালো মনের রহস্য নিশ্চয়ই তন্ময় ভাই। মেয়েটা বড্ড ছায়ানা। সব বুঝে ফেলে। অরু অজানা ভঙ্গিতে মিনমিন সুরে বলল, কি জানি কি বলছিস। হ্যাঁ, আদিক্ষেতা যত্ত সব। সব জানি। কি পাকিয়েছিস চুপচাপ এসে বলবি। না হলে রাখো, রাখো। আমার কাজ আছে। সময় মতো চলে আসিস কাল সকাল সকাল। আসবো না। যা ভাগ। কল কেটে অরু মুচকি হাসল। তার আকাশের প্রজাপতি রঙিন আলোয় জ্বলজ্বল করছে। মনের গহীনে উড়ছে প্রাণবন্ত ভাবে। সেই কি অমায়িক শান্তি। শান্তিতে অরুর নাচতে ইচ্ছে করছে। উড়তে ইচ্ছে করছে। দুলতে ইচ্ছে করছে। আর তন্ময়কে জ্বালাতন করতে ইচ্ছে করছে। দুদিন ধরে তার মনে হচ্ছে তন্ময়ের মতো আদুরে পুরুষ পৃথিবীতে আর দুটো নেই। উপর দিয়ে গম্ভীর রাগী মুখশ্রী নিয়ে থাকলেও ভেতরে সে নরম তুলতুলে। হাওয়াই মিঠাই একদম। অরুর ইচ্ছে করছে গপ গপ করে খেয়ে ফেলতে। যখন সে একটু বাজিয়ে দেখে লোকটাকে, মুখের দিক তাকানো দায় হয়ে যায়। মেসেঞ্জারে অরুদের একটা কাজিন গ্রুপ খোলা আছে। সেখানে যুক্ত রয়েছে রুবি,
আকাশ, সাবিহা, তন্ময়, অরূপ, ইব্রাহিম এবং অয়ন। ইব্রাহিম গত পরশু অ্যাড হয়েছে। অ্যাড করেছে আকাশ। আর অয়নকে আজই অ্যাড করা হয়েছে। রাতে বিছানায় উবুর হয়ে শুয়ে অরু গ্রুপে একটি মিমি শেয়ার করল। সঙ্গে সঙ্গে সিন করে রিয়েক্ট করেছে ইব্রাহিম এবং আকাশ। কিছুক্ষণ পর তন্ময়কে সিন করতে দেখা গেল। সময় নিয়ে অরু একটি মেসেজ পাঠালো, একটি ছেলে প্রপোজ করেছে। দেখতে সুন্দর। একসেপ্ট করব। সবাই হা হা রিয়েক্ট করেছে। তন্ময় শুধু সিন করেছে। তাকে বেশ কিছুক্ষণ টাইপিং করতে দেখা গেল। তবে শেষ পর্যন্ত কোনো মেসেজ এলো না। ইব্রাহিম এবং আকাশ রিপ্লাই করেছে। ইব্রাহিমের রিপ্লাই, একসেপ্ট করে ফেল। আকাশের রিপ্লাই, কোন গাঞ্জাখর। অরু রিপ্লাই করবে তার পূর্বেই দরজায় করাঘাতের শব্দ। হঠাৎ দরজা পেটানোর শব্দে ধরফরিয়ে উঠে বসল। বুকে হাত, ডান হাত চেপে ধরল। ভয় পেয়েছে। এত দ্রুত চলে এলো। সেলফোন বালিশে লুকিয়ে অরু উঠে দাঁড়ালো। ঠোঁটের হাসি যথাযথ সম্ভব লুকিয়ে দরজা খুলতে অগ্রসর হলো। দরজা খুলতেই সামনে তন্ময়ের গম্ভীর মুখ। সে টি শার্ট ট্রাউজার পরে দাঁড়িয়ে গম্ভীর স্বরে শুধালো, ছেলেটাকে? কোন ছেলেটা? ইয়ার্কি করছিস? বড় ভাইয়ার সাথে কি কেউ ইয়ার্কি করে? থাপ্পড় দিয়ে তোর সব কয়টা দাঁত ফেলে দিব। বেয়াদব। অরুগাল পেতে দিল, এই দেনত্বে সবগুলো দাঁত কি সত্যিই পড়ে যাবে? তন্ময় ভাষা খুঁজে পেল না যেন কথা বাড়ানোর মতো। চরম বিরক্ত সুরে বলল, এসব আর শুনলে তোর পা ভেঙে ফেলব। কেন? তর্ক করছিস? চাচুকে বিচার দিব। আমিও দিব আপনার নামে। বলেই অরু অস্পষ্ট স্বরে ভেঙাল, তন্ময় ডাক। তন্ময়ের চাহনি হতভম্ব এবং বিমূঢ়। অরুকে কিছুক্ষণ চোখ রাঙিয়ে দেখল। পরপর হনহনিয়ে চলে গেল। অরু মাথাটা বের করে দেখে নিল। চোখের সামনে থেকে যেতেই শব্দ করে হাসল। দরজা লাগিয়ে মনপ্রাণ জুড়িয়ে হেসেছে। হেসে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। নিজের মেজাজ ফুরফুরে করার নতুন ঔষধ পেয়েছে। সেটি হলো তন্ময়কে জব্দ করা। কি সুখ অনুভব করছে সে, ভাষায় প্রকাশ করার মতো নয়। রাতে অরু বেশ তাড়াতাড়ি ঘুমিয়েছে। ভীষণ ভালো ঘুম হয়েছে। ঘুম থেকে উঠেছেও দ্রুত। চোখমুখে তৃপ্তিদায়ক অনুভূতি ছেপে দরজা খুলে উকি মারল। তন্ময়ের দরজা আটকানো। দরজার সঙ্গে কানের স্পর্শ ঘটালো। শুনতে চেষ্টা করল, জনাব উঠেছে কিনা। টুকটাক শব্দ শুনতে পেল। উঠেছে তাহলে। অরু ফিরে এলো নিজের রুমে। ওয়াশরুম ছুটল। বেরিয়ে সম্পূর্ণ কালো রঙের চুড়িদারি পরেছে। ওড়না গলায় ঝুলিয়ে নিজেকে আয়নায় দেখল। চুল আঁচড়াতে গিয়ে খিলখিলিয়ে হেসে নিল। তার এই রহস্যময় হাসার কারণ অজানা। কিন্তু এখন সে চুল নিয়ে দোটানায় পড়ল। চুলে বিনুনি গাঁথবে নাকি ছুটি। ভেবেচিন্তে দুটো বিনুনি গেঁথে নিল। পরপর শুনতে পেল পাশের রুমের দরজা খোলার শব্দ। অরু তৎক্ষণাৎ হেলেদুলে বেরিয়ে পড়ল। তন্ময়ের সামনে যেতে নিয়ে গুনগুন করে সুর তুলল। গানের বিশেষ লাইনগুলো গাইতে গাইতে অগ্রসর হচ্ছে। একখান পান চাইলাম পান দিলানা। তোমার সনে কিসের পিরিতি। স্তব্ধ তন্ময়কে রেখে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে। তন্ময়কে বেশ সময় নিয়ে নামতে দেখা গেল। অরু তখন ছুটোছুটি করছে ডাইনিং রুম জুড়ে। নুপুরের রিনঝিন শব্দ চারপাশ হতে প্রতিধ্বনি তুলছে। মুফতি বেগম হেসে বললেন, মাশাল্লাহ। কি সুন্দর লাগছে দেখতে। তা এত সকাল সকাল সেজেগুজে তৈরি হয়েছিস যে। অরু পা দুলিয়ে চেয়ার টেনে বসেছে দীপ্তর পাশে। হেসে জবাব দিল, মার্জির বাসায় যাব চাচি। আন্টি আমাকে ইনভাইটেশন দিয়েছে। সারাদিন সেখানে থাকতে। সন্ধ্যায় ফিরব। আনোয়ার সাহেব বললেন, সারাদিন থাকতে হবে কেন? বাবা গল্প করব। বাড়িতে বসে থেকেই বা কি করব? আচ্ছা ঠিক আছে। খেয়ে দিয়ে অরু কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। সাইকেল বের করতে নিয়ে দেখল তন্ময়ের গাড়ি এখনো দাঁড়িয়ে। গাড়িটা যেন দেখেনি এমন ভাবে সাইকেলে চড়ে বসল। তন্ময় গাড়ির কাঁচ নামাল। বিরক্ত সুরে বলল, উঠে আয়। অরু নড়ল না। একইভাবে বসে। যেন তন্ময়ের ডাক সে শোনেনি। তন্ময় শাসানো সুরে ডাকল, অরু। জি। তন্ময় ভাইয়া। দুদিন ধরে তন্ময় বিরক্তের চরম পর্যায়ে। সে এতটাই বিরক্ত যে যে কোনো কিছু নির্দ্বিধায় খেয়ে ফেলবে। ঘন ঘন কিছু নিঃশ্বাস নিয়ে পুনরায় বলল, উঠে আয়। অরু সাইকেল যেখানে ছিল সেখানে রেখে গাড়িতে উঠে বসল। সিটবেল্ট বেঁধে পা দোলালো। মনোযোগ সহকারে বাইরে তাকিয়ে বাহাতের অনামিকা আঙুলের আংটি ঘোরাচ্ছে।
গুনগুন সুরে গান গাইছে। নিস্তব্ধ গাড়ির মধ্যে সেই গুনগুন করলেও স্পষ্ট শোনাচ্ছে গানটি। মধুর স্বরে গানের এক একটি লাইন এতটাই মণিমুগ্ধকর শোনালো যে স্ট্রিংয়ে রাখা তন্ময়ের হাত নড়ে উঠল দৃশ্যমান রূপে। শুনতে হে যাব পেয়ার হতো দিয়ে জাল উঠতে হে তান ম্যামান ম্যা ওর নানান ম্যা দিয়ে জাল উঠতে হে। ঠোঁট কামড়ে অরু চুপ সে গেল। গান গেয়ে আরেকটু বিরক্ত করতে চাচ্ছিল তন্ময়কে, তবে ভেবেচিন্তে করল না, যদি লোকটা ফেটে উঠে রেগে আবার তাকে চর সত্যি না মেরে বসে। পেটে কথার ফুলঝুরি দমিয়ে আর চোখে তন্ময়ের দিক তাকালো। মুহূর্তেই চোখে চোখ পড়ল। তন্ময় তখন তার দিকেই তাকিয়েছিল। অরুর ছোট হৃদয় খানা কেঁপে উঠল। মার্জি সদর দরজার সামনে দাঁড়িয়ে। অরুকে দেখতেই তাকে নিয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকছে। তাদের সামনে পড়েছে কোকেয়া বেগম, মার্জির মা। তিনি অরুকে বেশ কিছু প্রশ্ন করলেন পরিবার নিয়ে। কেমন আছে সবাই? অরু জবাব দিবে তার পূর্বে মার্জি অধৈর্য ভঙ্গিতে অরুকে টেনে নিয়ে যাচ্ছে। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। অরু বিছানায় বেসামাল হয়ে বসল। মার্জি প্রশ্ন করল, কোন ছেলে প্রপোজ করেছে তোকে? চমকে তাকালো অরু। মানে? মানে টানে আবার কি? তাড়াতাড়ি বল কোন ছেলে। কি সব বকছিস? তন্ময় ভাইয়া কল দিয়ে আমাকে বলেছে ছেলেটার পরিচয় দিতে। যেই ছেলে তোকে প্রপোজ করেছে। মনে হয় ধলাই দিবে। অরু কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। কাহিনী বুঝতে তার খানিক সময় লাগলো। চমকে তাকালো অরু। মানে? মানে টানে আবার কি? তাড়াতাড়ি বল কোন ছেলে। কি সব বকছিস? তন্ময় ভাইয়া কল দিয়ে আমাকে বলেছে ছেলেটার পরিচয় দিতে। যেই ছেলে তোকে প্রপোজ করেছে। মনে হয় ধলাই দিবে। অরু কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। কাহিনী বুঝতে তার খানিক সময় লাগলো। বুঝতে পেরে হো হো শব্দে হাসতে শুরু করেছে। হেসে বিছানায় শুয়ে পড়ল। তার পাশে মার্জিও শুয়ে পড়ল। দুজনের চাহনি চলন্ত ফ্যানে রয়েছে। অরু এতদিনে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সব শুনে মার্জি লাফিয়ে উঠে বসল। বলল, তুই কি বোকা? হতেই পারে তন্ময় ভাইয়া জানে না। কলিনা ফলির মা বলেছে দেখেই বিয়ে হবে। সুমনার পরিবার চাইছে তন্ময় ভাইয়ার সাথে সুমনার বিয়ে দিতে, তার মানে কি বিয়ে হচ্ছে? গাধি মরি। তোর কি মনে হয় এত বড় কথা সত্যি হলে কি তোর চাচু তোদের সাথে শেয়ার করবে না? অরু বিষণ্ণ সুরে বলল, তখন এত কিছু মাথায় আসেনি। আমি অনেক কষ্ট পেয়েছিলাম। ধম। এমন আজাইরা কষ্ট ডেকে এনেছিস কেন? আমি ডেকে এনেছি। তো তুই ডিরেক্ট ভাইয়াকে প্রশ্ন করতি। সব খোলাসা হয়ে যেত। সাহস পাইনি। তুই সাহস পাসনি। তুই না পেলে পাবে কে? তোর ভেতর ভয় আছে বুঝি। আমি তাকে ভয় পাই। কি ভয় পাস তার নমুনা তো শুনলাম। রাগের মাথায় ভয় একটু কম পাই। মার্জি হাসতে লাগলো। রাগ কমেছে। ফু। তার মানে এখন আবার ভয় পাস? ফু। কতটুকু? উফ মার্জি। অরু বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে ফেলল। মার্জি হাসছে। হাসি থামিয়ে খুব উদ্বিগ্ন গলায় বলল, তন্ময় ভাই ও তোকে ভালোবাসে। আমার মন বলছে। অরু মুখ লুকিয়ে আনমনে হাসল। সে তো মার্জিকে সেই রাতের কথা বলেনি। সেগুলো শুনলে মার্জির রিয়েকশন কেমন হতো? 7টা বাজতে 12 মিনিট বাকি। অরু তন্ময়কে কল করেছে। কল ধরেছে তন্ময়ের ম্যানেজার সুমন। কণ্ঠে মাধুর্য নিয়ে বলেছে, স্যার মিটিংয়ে আছেন। অরু বিরক্ত হলো বটে। মিটিং ফিটিং যত সব। মিনমিন করে বলল, রাখি তাহলে। কল রেখে অধৈর্য চোখে তাকিয়ে থাকা মার্জিকে চোখ রাঙাল। মার্জি কান পেতে বসে। যেন অরু তন্ময় রোমান্টিক আলাপ আলোচনা করবে আর তা সে কান পেতে শুনবে। মেয়েটা কি জানে না ওটা যে কেউ নয়, তন্ময় শাহজাহান। যার মুখে রসকস নেই। অরু যদি কিছু সুইট টক করে সেটাও হজম হবে না লোকটার দ্বারা। একটা ধমক দিয়ে কল কেটে দিত। মার্জি বিরক্ত সুরে বলল, ভাই কই? জানি না। কল কে ধরল? আমার নানা। তোকে নিতে আসবে কখন? অরু উদাসীন ভঙ্গিতে বলল, কি জানি। কিছুক্ষণ পর আবার কল দিবি। এভাবে বসে থাকলে হবে? পটানোর চেষ্টা চালিয়ে যেতে হবে তো। তন্ময় ভাইয়ের পেছনে হাত ধুয়ে ছ্যাঁচড়া মেয়েরা পড়ে। এমন পুরুষকে পটাতে তোর কোমরে ওড়না বেঁধে নামতে হবে, বুঝলি? না। আর এভাবেও তিনি তোর ভাইয়া। ভাইয়াদের ছায়া করতে গেলে একটুখানি কষ্ট হজম করে নিতে হয়। কি সব বলিস তুই? মার্জি দুষ্টু হেসে বলল, লজ্জা পাচ্ছিস? তোর মাথা।
মার্জি মুখ ভেঙিয়ে উঠে চলে গেল। অরু ফোনের দিক তাকিয়ে রইল। তন্ময়ের কল ব্যাক এসেছে মিনিট 5 পর। অরু রিসিভ করে বলল, আকাশ ভাইয়াকে বলেন আমাকে নিয়ে যেতে। তুই কল দিয়ে বল গিয়ে। ধমক মেরে তন্ময় কল কেটে দিল। রেগে গিয়েছে নিশ্চয়ই। এটা না বললে কি চলতো না। এই মুখ এক হাত আগে চলে। অরু নিজের গালে একটা চড় মারল, বিরক্ত হয়ে ওভাবে কেন বলতে গেল। এখন তো রেগে তন্ময় নিতে আসবেই না। মুখশ্রী অন্ধকার করে বসে রইল। ধীরে সুস্থে নিজেকে গুছিয়ে নিয়েছে। কি আর করার, একাই যেতে হবে। অবশ্য এখান থেকে এখানেই। মার্জিকে বিদায় জানিয়ে অরু বেরিয়ে পড়ল। কিছুটা যেতেই তন্ময়ের গাড়ি দেখল। মাথায় দাঁড়িয়ে, হু, এসেছে তাহলে। মুখ ভেঙিয়ে অরু হেঁটে চলেছে। বামডান কোথাও নজর দিচ্ছে না। গাড়ির সামনে দিয়ে যেতেই তন্ময় ডাকল। অরু সারা শব্দ করল না। আজ সে গাড়িতে উঠবে না। একদমই উঠবে না। ওভাবে কেন ধমকেছে। পুনরায় তন্ময় ধমকানো সুরে কয়েকবার ডেকেছে। ফায়দা হয়নি। অরু হাঁটছে তার পেছনে ধীরে, তন্ময়ের গাড়ি চলছে। এখন আর তন্ময় ডাকছে না। অরু আর চোখে কয়েকবার তাকিয়েছে পেছনে। ডাকছেও না, নির্দয় লোক একটা। এতখানি রাস্তা অরু হেঁটেই এলো। বাড়ির সামনে পৌঁছে হনহনিয়ে ভেতরে ঢুকে গেল। সুমিতা বেগম তখন সোফায় বসে নাটক দেখছিলেন। এ সময় তার পছন্দের সিরিয়াল চলে। এটা একদম মিস করেন না। তার সঙ্গে সিরিয়াল খানা মুফতি বেগমও দেখেন। ব্যস্ত দুজনের সামনে দিয়ে অরু চলে যাচ্ছে। অরুকে দেখতেই সুমিতা বেগম বললেন, কিছু খাবি? না। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে রাখল অরু। কিছুক্ষণ পর পাশের রুমের দরজা খোলার শব্দ এলো। তন্ময় এসেছে। আসুক, না হলে নদীতে ভাসুক। রাতে অরু তাদের কাজিন মেসেঞ্জার গ্রুপে ঢুকেছে। অলরেডি অয়ন এবং ইব্রাহিম চ্যাট করছে। তাদের আলাপ আলোচনার মধ্যে অরু কয়েকবার বাহাত ঢুকিয়েছে। উল্টাপাল্টা বকবক করে শান্তশিষ্ট পরিবেশ নষ্ট করে ফেলেছে। ইব্রাহিম তন্ময়কে মেনশন মেরে বলল, তোর আপদ নিয়ে যা। অরু রেগে গ্রুপ থেকে চলে এলো। সকলের কাছে সে বিরক্তিকর বুঝি। মনে অশান্তি নিয়ে শুয়ে পড়ল। নরম তুলতুলে বালিশে মুখ গুজে ভাবনায় বিভোর। দুনিয়ার সবকিছু চিন্তাভাবনা করে তন্ময়কে নিয়ে ভাবতে বসল। মগজে তন্ময় আসতেই একটি ঘটনা মনে পড়ল তার। ঘটনা বেশ পুরনো। অরু তখন ক্লাস 8 সবে। তার দুরন্তপনায় শাহজাহান বাড়ি হাস্যোজ্জ্বল। সে আর দীপ্ত বাড়ির আনাচ কানাচে খেলে বেড়াত। তন্ময় তখন পড়াশোনা করছে। গম্ভীর্য ভাব নেই। শান্ত প্রকৃতির। একদিন কানাঘুষা করে প্রসঙ্গ উঠল, তন্ময় প্রেম করে। তার গার্লফ্রেন্ড আছে। সুন্দরী গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের বাবা খাদ্যমন্ত্রী কামরুল। ব্যাস, ঝড়ের বেগে সকলের কানে চলে এলো বিষয়টি। এমনকি অরুর কানেও। বন্ধুবান্ধবদের বাহাবাহা শুনছে। তন্ময় ভাইয়ের জন্য ওইটা পারফেক্ট মেয়ে। এমন হাইয়ার ক্লাস মেয়েই তন্ময় ভাইয়ের পাশে থাকার যোগ্য। দুজনকে পারফেক্ট মানাবে। বন্ধুবান্ধবদের কথাবার্তা শুনে অরুও উদ্বিগ্ন হয়ে উঠল। উত্তেজিত কণ্ঠে রাতে ড্রয়িং রুমে সকলের সামনে বলে ফেলল, খাদ্যমন্ত্রীর সাথেই তন্ময় ভাইয়ের বিয়ে দাও চাচ্ছু। আমি ভাবি চাই। মোস্তফা সাহেব কেসে উঠলেন। তাদের এক একজনের কাশাকাশির মানে বুঝতে পারল না অরু। সে চারপাশে তাকিয়ে তন্ময়কে দেখতে পেল। শান্তশিষ্ট তন্ময় রেগেমেগে অস্থির তখন। অরু উত্তেজনায় তন্ময়ের রাগ উপলব্ধি করতে পারল না। আপাতত সে বিবেকহীন মানুষে রূপান্তরিত হয়েছে। তন্ময়ের হাত ধরে বলল, ভাইয়া খাদ্যমন্ত্রীকেই ভাবি হিসেবে। সম্পূর্ণ বাক্য শেষ হওয়ার পূর্বেই অরুর গালে শক্ত একটা চড় পড়ল। এতটাই জোরে পড়েছে যে সে নড়ে গেল, মেরে তন্ময় না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। মাইর খেয়ে অরু বিষম খেয়েছে যেন। এর আগে তন্ময় তাকে কক্ষনো মারেনি। আদরে বাদর বানানো তার তন্ময় ভাইয়া তাকে মারল। অরু কান্নাকাটি করে অস্থির। তাকে কেউ শান্ত করতে পারছে না। এমনকি মোস্তফা সাহেবও নন। আনোয়ার সাহেব মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন। নরম সুরে বললেন, আম্মা খাদ্যমন্ত্রী তো পুরুষ। ভাবি কেমনে করবে তারে। আনোয়ার সাহেবের কথা শোনার মতো মনমানসিকতা অরুর নেই। খাদ্যমন্ত্রী তার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। এখন শুধু তন্ময়ের জ্বরের কথা মনে আছে। জ্বর খেয়ে অরুর রাতে 101 ডিগ্রি জ্বর এসে পড়ল। জ্বর কাবু করে ফেলেছে তাকে। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গিয়েছে। ডাক্তার ডাকা হয়েছে। অরুকে দেখে শুনে ঔষধ দিয়ে গিয়েছেন।
জ্বরে আক্রান্ত অরুকে বেশ রাত করে তন্ময় দেখতে এসেছে। অরু তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তন্ময়কে দেখে দূরে সরে গেল। এক থাপ্পড় খেয়ে এতটাই ভয় পেয়েছে যে তন্ময়কে কাছে আসতে দেখেই 100 হাত দূরে চলে যাচ্ছে। অস্থির তন্ময় অরুকে ঘণ্টাখানেক লাগিয়ে মানিয়েছে, বুঝিয়েছে। অরুর কান্নাকাটি থামাতে সে আদর স্বরূপ কপালে চুমো খেয়েছে। অরুর কান্নাকাটি থেমেছে। চরের কথা ভুলে আবারও একটি চর খাওয়ার উদ্দেশ্যে বলল, বলেন তাহলে আপনি খাদ্যমন্ত্রীকে বিয়ে করবেন? তন্ময়ের নাক ফুঁসছে। সে নিজেকে সামলে রাগী স্বরে বলেছিল, তুই খাদ্যমন্ত্রী কামরুল। আর আমি তোকে বিয়ে করব। ঠিক আছে। তখন বিষয়টি বুঝতে পারেনি অরু। শুধু তন্ময়ের রাগী স্বর বুঝেছে এবং কেঁদেছে। তবে এখন বালিশে মাথা গুজে থাকা অরু শব্দ করে হাসছে। এসব মনে করলে যেমন হাসি পায়, তেমনি সে লজ্জায় হতভম্ব হয়ে পড়ে। অরু আন্দাজ করল, সে ছোট থেকেই তন্ময়কে জ্বালিয়ে আসছে। 1 মিনিট শান্তি দেয়নি লোকটাকে। এতগুলো বছর তাকে সামলানো কম কথা নয়। অরুর আজ সত্যিই তন্ময়ের উপর মায়া হচ্ছে। মায়াটুকু বেশিক্ষণ রইল না। বৃহস্পতিবার সকাল সকাল অরু সেজেগুজে তৈরি হয়েছে। আজ সে টকটকে লাল কামিজ পরেছে। লাল কামিজের সঙ্গে মিলিয়ে লাল নাগরাজ জুতো পরেছে। লাল চুড়ি দুহাতে পরেছে। নূপুর ও লাল রঙের পরেছে। তার এই মাথা থেকে পা অবধি লাল সাজার কারণ তন্ময়। তন্ময়ের লাল রং একদম পছন্দ নয়। লাল রং দেখলেই তন্ময়ের ভুরু দুটোর মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়ে। আজ সেই ভাঁজকে তাজ করতে অরুর এই সাজ। সিঁড়ি বেয়ে নামতে থাকা অরুকে দেখে খাবার টেবিলে বসে থাকা সকলেই আহাম্মকের মতো তাকিয়ে রইল। সাত সকাল বেলা এমন সেজেগুজে খেতে আসার কারণ কি আদৌ আছে? আশ্চর্যজনকভাবে সে সময় তন্ময় গ্লাসে মুখ দিয়েছে। কিছুটা পানি কেবলই মুখে নিয়েছিল। অরুকে দেখে গলায় পানি নিয়েই কেসে উঠেছে। কাশতে কাশতে কপালের মধ্যস্থান কুঁচকে গিয়েছে। পাশে বসা আকাশ পিঠ থাপড়ে বলল, ঠিক আছস? ফু। অরু হাসি মুখে আনোয়ার সাহেবের পাশে এসে বসেছে। সুমিতা বেগম মাথা দুপাশে অতিষ্ঠ ভঙ্গিতে নাড়ালেন। মেয়েটার করা কার্যকলাপ আজকাল তার সুবিধের মনে হয় না। কি হয়েছে কে জানে। কি সব উদ্ভট আচরণ করে চলেছে। একদম শান্তিতে থাকে না। এই মেয়েটার মধ্যে শান্তি বলতে কিচ্ছু নেই। আজ ব্রেকফাস্ট প্লেটে দিতে কলি সাহায্য করছে, জবেদা বেগম না করেছেন। কিন্তু কলি শুনল না। তন্ময়ের সামনে এসে দাঁড়িয়েছে কেবলই। খাবার প্লেটে উঠিয়ে দিবে তন্ময় হাত দেখিয়ে বলল, আমি পরোটা নিব না। জবেদা বেগম বললেন, প্লিজ না ওরে। ও সকালে পরোটা খায় না। তাহলে কি খাবে? ব্রেড। তুই বস। যে যার খাবার নিয়ে নিবে। আমি সাহায্য করি। তন্ময়কে মারাত্মক বিরক্ত দেখালো। জবেদা বেগম দ্রুত কলির হাত ধরে সরিয়ে নিলেন। না হলে দেখা যাবে চেঁচিয়ে উঠেছে। কলি অবুঝের মতো চেয়ারে বসে রইল। কি হলো? সে উত্তরের আশায় জবেদা বেগমের দিক তাকালেন। জবেদা বেগম বললেন, খেয়ে উঠো। অরু মুখ ভেঙিয়ে খেয়ে চলেছে। চোখ উঠিয়ে তাকাচ্ছে না। চোখ উঠিয়ে তাকাবে কেন? এগুলো দেখতে তার একদম ভালো লাগে না। মেয়েটাকে দেখলেই তার বিরক্ত লাগে। সে খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ। তবে দিন বা দিন তার মন বিষাক্ত হয়ে উঠছে। এই কলি নামের মেয়েকে সে কিভাবে অপছন্দ করে যেমনটা সে সুমনাকে করে। এখন থেকে অরু সেসব মেয়েদের অপছন্দ করবে যারা তন্ময়ের উপর কুদৃষ্টি নিক্ষেপ করে। ব্রেকফাস্ট শেষ করে তন্ময় রোজকার মতো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েনি। দাঁড়িয়ে রইল। অরু তার সামনে দিয়ে ঘুরছে ফিরছে। গুনগুন করে গান গাইছে। মোস্তফা সাহেব যেতে নিয়ে ছেলের দিক তাকালেন, আসবে না? কি? ও হ্যাঁ। বিকেল দিকে অরু ছাদে উঠে এসেছে। তার সঙ্গে দীপ্ত। পরীক্ষা শেষ করে তারা আজাদ পাখি হয়ে গিয়েছে। ঘুরছে ফিরছে। পড়াশোনার কোনো চিন্তা নেই। দীপ্ত বলল, আমাদের এ সময় ঘোরাফেরা দরকার না। হু। কোথায় যাওয়া যায়? শহরের বাইরে। আমার ঘুরতে ইচ্ছে করছে। তো বল গিয়ে চাচুকে। আমাকে বাবা বকবে। তুমি বলো না। আমাকে কি চুমু দিবে? হু। তুমি তন্ময় ভাইকে বলবে প্লিজ। এহো। মানুষ খুঁজে পাস না। ভাইয়াকে বলেই দেখ তো। পারবো না। আমি আকাশ ভাইয়াকে বলবো। এটাও করতে পারো। ভাইয়া রাজি হবে মনে হয়। দীপ্ত এবং অরু স্বপ্নের ঘোরে সময় নিয়ে ক্যাচাল করছে। মুফতি বেগমের ডাকে দীপ্তকে চলে যেতে হলো। অরু একাই দাঁড়িয়ে রইল। ধীরে সুস্থে সূর্য ডুবে গিয়েছে। সন্ধ্যা হয়ে এসেছে।
মাগরিবের আজান দিয়েছে। এক মনে নিচে তাকিয়ে অরু। চোখের সামনে দিয়ে একটি রিকশা গিয়েছে মাত্র। রিকশায় একজোড়া কপোতক্পতি দেখেছে। কি সুন্দর জড়িয়ে বসে দুজন। কানে কানে আলাপ করছে। শব্দ করে হাসছে হয়তো। খুব মধুর দেখালো ব্যাপারটা। ঠান্ডা শরীর এবং মন নিয়ে অরুরও ইচ্ছে করছে এভাবে রিকশায় ঘুরতে। তন্ময়ের সাথে। তন্ময়ের কথা মগজে আসতেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আদৌ কখনো কি তন্ময়কে স্বীকার করাতে পারবে সেদিন রাতের কথাগুলো সবগানে। প্রথম প্রথম অরুর নিজের উপর বিশ্বাস ছিল। সে পারবে যেভাবেই হোক। তবে এখন তার কনফিডেন্সে আধার ছেয়ে গিয়েছে। তন্ময়ের ধৈর্য কোনো মানুষের কাতারে পড়ে না। লোকটার আকাশ সমান ধৈর্য। এত ধৈর্য কোথা থেকে পেয়েছে? অরু এতটা বিরক্ত করে, তবুও রাগ বা জেদের বসে কিছু বলে না। চুপচাপ শুনে যায়, দেখে যায়। ঠিক কিসের অপেক্ষা করছে? অরুর বিয়ের। হঠাৎ শব্দ শুনল পেছনে থেকে। ফিরে তাকালো। কলি এসেছে। অরু পুনরায় সামনে ফিরে তাকালো। কলি পাশে এসে দাঁড়িয়েছে। তার নজর অরুতে সীমাবদ্ধ। অরু হেসে উদাসীন ভঙ্গিতে শুধালো, কিছু বলবে আপু? অনেক কিছু। আচ্ছা। অরু মনোযোগ দেবার ভঙ্গিতে তাকালো। যেন শুনবে কলির কি বলার আছে। কলি কিছুক্ষণ চুপ করে থাকলো। ভেবেচিন্তে বলল, তুমি আমার 3 বছরের ছোট। তোমার বয়স আমি পেরিয়ে এসেছি অরু। তাই তোমাকে বুঝতে আমার কাঠখড় পোহাতে হয় না। অরুর হাসির রেখা বড় হলো, তাই। কি বুঝলেন আমাকে দেখে শুনে? এই তুমি তন্ময় ভাইয়ের পেছনে পড়ে আছো। আমি বুঝতে পারছি এটা তোমার বয়সের দোষ। এই বয়সে এমন করা স্বাভাবিক। তবে সবাইকে তো আর পছন্দ করা যায় না, তাই না? সে তোমার বড়, তার উপর ভাইয়া হয়। এমন করতে বিবেকে বাধে না। না, বাধে না। অরুর স্পষ্ট জবাবে কলি থমকে গেল। মুহূর্তেই তার ভদ্রতা বজায় রাখা ঠোঁটের হাসিটুকু বিলুপ্ত হয়ে গেল। কলির মুখশ্রী দেখে অরুর শব্দ করে হাসতে ইচ্ছে করল। মনে মনে তন্ময়কে ইচ্ছে মতো বকল। এত সব মাছি জড়ো করেছে নিজের আশেপাশে যে সেগুলো এখন তাকেও রেহাই দেয় না। অসহ্য। কলি কিছুক্ষণ তাকিয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, তুমি সেদিন আমার মায়ের থেকে শুনেছ তো আমার আর তন্ময় ভাইয়ের বিয়ের বিষয়টা। তারপরও কিভাবে এমন করতে পারছো? আমাদের বাড়ির কেউ এখনো রাজি হয়নি। যেদিন আমাদের বাড়ির মানুষ এ বিষয়ে বলবে, আমি মেনে নিব। তার আগে নয়। খুব পার্সোনাল ভাবে আছে বিষয়টা। খুব শীঘ্রই শুনতে পাবে। আমি অপেক্ষায়। কলি ভুরু জোড়া কুঁচকে মুখ ফিরিয়ে চলে গেল। অরু দাঁড়িয়ে। এতক্ষণ হাসি মুখে থাকলেও কলি চলে যেতেই তার চোখ মুখে আধার নেমে এলো। বিষণ্ণ মনে দলনায় বসে পড়ল। হাড় কাঁপানো ঠান্ডা যেন শরীরে লাগছে না। কয়েকবার হাঁচি দিল। শরীর ঠান্ডা হয়ে গেল, তবুও নড়চড় নেই তার। অয়ন মোড়ের দোকানে বসে চা খাচ্ছে এবং কথাবার্তা বলছে বন্ধুবান্ধবদের সঙ্গে। সাবিহার রিকশা মোড়ের কাছাকাছি প্রায়। এখান থেকেই সে অয়নকে দেখতে পারছে। হাফ প্যান্ট টি শার্ট পরে দাঁড়িয়ে। ছেলেদের হাফ প্যান্টে খুব মানায়। এক আলাদা সৌন্দর্য ফুটে উঠে। ভীষণ পুরুষালী দেখায়। অয়নকেও লাগছে। হাত নাড়িয়ে কিছু একটা নিয়ে খুব সিরিয়াস ভঙ্গিতে কথা বলছে ছেলেটা। চায়ের কাপ হাতে নেবার ভঙ্গিটা মারাত্মক। সাবিহা তাকিয়ে রইল ধ্যান মেরে। কথার ফাঁকে অয়ন তাকিয়ে নজর ফিরিয়ে আবারও তাকালো। চোখাচোখি হয়ে গেল। সাবিহা দ্রুত নজর ঘুরিয়ে নিল। অয়ন চায়ের কাপ রেখে এগিয়ে আসলো। খুব সাবলীল ভঙ্গিতে পেছনে পকেট থেকে মানিব্যাগ বের করল। রিকশা ভাড়া দিয়ে দিল। সাবিহা চোখ পিটপিট করে তাকিয়ে। অয়ন একটি সাধারণ জিনিস করেছে। সেটা হলো, সাবিহার রিকশা ভাড়া দিয়েছে। এই সাধারণ বিষয়টি এতটা অসাধারণ কেন লাগছে সাবিহার চোখে? এতটাই অসাধারণ লেগেছে যে তার বুক দুরুদুরু কাঁপছে। রিকশা সামনে থেকে যেতেই অয়ন হেসে বলল, আমি মাত্রই ফিরেছি। হু। মানিব্যাগ পকেটে ভরে অয়ন অন্য পকেটে কিছু একটা খুঁজছে। সেটা পেয়ে সাবিহার দিক এগিয়ে দিল, তোমার জন্য। কি? হাত বাড়াও দেখতে চাইলে। সাবিহা চারপাশে তাকিয়ে হাত বাড়ালো। অয়ন একটি লোকেট ছাড়ল। সাদা রঙের খুব সুন্দর একটি লোকেট। জলজল করছে। মধ্যের লাভ শ্যাপ খুলতেই অয়নের একটা ছোট ছবি দেখল। খুব ছোট ছবি। অয়ন হেসে তাকিয়ে। সে ভার্সিটির কোট ড্রেস পরে আছে। অয়ন বলল, পছন্দ হয়েছে। আমাকে মনে পড়লেই দেখে নেবে এটা। আর আমি সেই এমন একটা আমার জন্য চাই তোমার থেকে। আমার সামনের জন্মদিনে।
দিবে তো? সাবিহা হেসে তাকিয়ে রইল। জবাব দিল না। ছেলেটা আসলেই পাগল। ডিসেম্বরের শুরু। এ সময় হাড় কাঁপানো শীত নেমে থাকে। ছাদে পা ফেলা দায় হয়ে যায়। প্রকৃতিতে কুয়াশায় ধকধকানো ধোঁয়া উড়ে বেড়ায়। বাইরে নজর বুলিয়ে 1 মিটার দূরের জিনিস দেখতে পাওয়াও কষ্টসাধ্যের বিষয়। সেখানে ছাদে বসে থাকার কথা চিন্তা করাটাও মর্মান্তিক প্রায়। অথচ অরু দিব্যি ছাদের দোলনায় মাথা ঠেকিয়ে বসে। একমনে চেয়ে আছে দূর আসমানে। আধার রাতে চাঁদের চারিপাশের নক্ষত্রগুলো জ্বলজ্বল করছে। দেখাচ্ছে এক সৌন্দর্যের প্রতীককে পাহারা দেওয়া হয়েছে। মনে হচ্ছে পাহারাদার গুলো নক্ষত্র আর সৌন্দর্যের প্রতীক চাঁদ। এক অপরূপ চিত্র এন। দূর আসমানের সৌন্দর্যে বিমোহিত হয়ে অগ্রাহ্য করল বুকের চিনচিন ব্যথা। দমকা হাওয়া এসে উড়িয়ে এলোমেলো করে দিয়েছে নিঃস্বকালো চুলগুলো। সঙ্গে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে অনায়াসে। ওড়নার শেষের অংশটুকু স্বাধীনভাবে উড়ছে। ঠান্ডা হয়ে এসেছে অরুর শরীর। শীতল অনুভব করছে ভেতর বাহির সবখানে। তবে দোলনা থেকে উঠতে পারছে না। পায়ের ধাপ ফেলে নিচে যে নামবে তার শক্তি অবশিষ্ট নেই। শীতল তৃষ্ণায় ক্লান্তিতে ধুঁকছে শরীর। কোনো একটি বিষয় মনে দাগ কেটে দিলে সেটি অগ্রাহ্য করা বেশ কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় অরুর জন্য। কিছুতেই পারে না ভুলতে। এটা একটা বাজে স্বভাব বলা যায়। তিলে তিলে শেষ করে দেয় তার হৃদয়। খুব ক্ষীণ মনের অধিকারী সে। একটু কটূক্তি তাকে বিষণ্ণ করে তুলতে পারে। তছনছ করে দিতে পারে তার হাস্যোজ্জ্বল পৃথিবী। নিস্তব্ধতার মধ্যে দূর হতে ঘন ঘন পায়ের শব্দ ভেসে আসছে। অরু মনোযোগ দিয়ে শুনতে পারছে। শুনেও ঘুরে তাকালো না। দৃষ্টি তখনও আসমানে নিবদ্ধকৃত। পায়ের শব্দ এসে থেমেছে খুব নিকটে। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে। তবু আর কোনো প্রতিক্রিয়া শুনতে পারছে না। না শুনতে পারছে কোনো সারা শব্দ বা ডাক। কৌতূহল বশত অরু অতিষ্ঠ ভঙ্গিতে ঘুরে তাকালো। তন্ময় দাঁড়িয়ে। আধার রাতের চাঁদের আলোয় তার বিরক্তিকর মুখশ্রী দৃশ্যমান। ভুরু দুয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ। অরু পুনরায় মাথা ঘুরিয়ে বসে রইল। আর চোখে আরো দুবার তাকালো। একইভাবে দাঁড়িয়ে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে। এভাবে তাকিয়ে আছে কেন? খেয়ে ফেলবে নাকি? মিনমিন কণ্ঠ অরুর, কি সমস্যা? তন্ময়ের জবাব এলো না। তবে এবার সে অরুর সামনে এসে উপস্থিত হয়েছে। পেশিবহুল হাতের সাহায্যে একটানে দোলনা থেকে উঠিয়েছে অরুকে। অপ্রস্তুত অরু থুবড়ে পড়েছে তন্ময়ের বুকে। চিরচেনা সেই সুগন্ধি ঘ্রাণ ভেসে এসেছে নাকে। তন্ময়ের স্বাস্থ্যসম্মত শরীর গরম। উষ্ণ অনুভব করছে। সেই উষ্ণ অনুভবের নেশায় স্বেচ্ছায় পড়ে রইল তন্ময়ের বাহুতে। উদ্বিগ্নতার সহিত মিশে গেল পুরোপুরি। ঘনিষ্ঠ হয় নিজেই দুরু কেঁপে উঠল। শিহরণ বয়ে গেল সম্পূর্ণ শরীর জুড়ে। উপলব্ধি করতে পেল তন্ময়ের উঠানামা করা বুকের গতি। ধোকধোকানো শব্দও যেন শুনতে পারছে ভেতর হতে। দমকা বেসামাল হাওয়া শরীর ছুঁয়ে দিতেই থরথর করে কেঁপে উঠছে তার শরীর। তন্ময়ের ভুরু জোড়া এবার মাত্রাতিরিক্ত কুঁচকে গিয়েছে। তার পাতলা ঠোঁট জোড়া কাঁপছে ধমক দেবার জন্য। গলায় ধমক আটকে রেখে সাবলীল ভঙ্গিতে শরীর থেকে নিজের জ্যাকেট খুলে ফেলল। পরপর ব্যস্ত ভঙ্গিতে অরুর গায়ে পরিয়ে দিল। জ্যাকেটে লেপ্টে থেকেও অরুর কাঁপুনি কমছে না। তন্ময় টেনে নিতে চাইলে অরু যাচ্ছে না। ঠায় দাঁড়িয়ে একইভাবে। তন্ময় থেকে ঘুরে দাঁড়ালো। অভিমানে তার কণ্ঠে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে, আমি যাব না। কেন? আপনার কি? আপনাকে তো ধরে রাখিনি। যান। মাইর খেতে ইচ্ছে করছে। না। আপনি ভাগেন। অরু। অরু ঘুরে তাকালো। তার চোখজোড়া লাল হয়ে গিয়েছে। ফিসফিস করছে মুখশ্রী। তন্ময়ের রাগী চেহারায় মুহূর্তে পরিবর্তন দেখালো। অদৃশ্যমান ভাবে নরম হয়ে এলো। এগিয়ে যেতে নিয়ে মোলায়েম সুরে জিজ্ঞেস করল, কি হয়েছে? আপনি? হো আমি। অরু এত চেষ্টা করেও বাক্যটি মুখ দিয়ে বের করতে পারছে না। পুনরায় মুখ খুলল। পারছে না। তন্ময়কে খুব ধৈর্যবান দেখালো। চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে। অরু অস্পষ্ট স্বরে শুধালো, আপনি কি ওই কলি আপুকে পছন্দ করেন? তন্ময় তাজ্জব বনে গেল যেন। বিরক্তির রেশ ধরে বলল, তোর কি মনে হয়? আপনি বলেন। তুই এসব অদ্ভুত চিন্তাভাবনা মাথায় আনিস কিভাবে? আমি এনেছি। ওই কলি আপু বলেছে সামনেই আপনাদের দুজনের বিয়ে। তার মা মানে আপনার মামিও বলেছে একই কথা। সিলেট থাকতেই আপনি সবকিছুর দোষ শুধু আমাকে দেন। কেন? আপনি একটা বিয়ে করেন না হলে 10টা।
আমার কি? কোনো জবাব এলো না। না শোনা গেল পায়ের শব্দ। অভিমানী অরু আর চোখে চোখ তুলে তাকালো। তন্ময় কপালে সূক্ষ্ম ভাঁজ নিয়ে তাকিয়ে আছে। দৃঢ় তার চাহনি। রাগের মাথায় বকবক করেছে এতক্ষণ। হুঁশে ফিরে ছোট ঢোক গিলল অরু। গলাটা শুকিয়ে গিয়েছে। ঠোঁট জোড়াজীব। দ্বারা ভিজিয়ে নিল। দ্রুত পায়ে সামনে অগ্রসর হলো। এখন সে কেটে পড়বে। তন্ময়ের মুখমণ্ডল দেখে সে বুঝে গিয়েছে, এ বিষয়ে তার মাসুম তন্ময় ভাই কিছুই জানে না। না জানুক, তবুও দোষ এই মাসুম তন্ময়ের। তন্ময়কে রেখে অরু যেতে পা বাড়ালো। পাশ কেটে যেতে নিলে তন্ময় হাত চেপে ধরে। টেনে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, তুই কি সিলেট থেকে রাতারাতি এই কথা শুনে চলে এসেছিলি? অরু থমকাল। পিটপিট করছে আঁখি দুটি। কোন কথা কোথায় নিয়ে গিয়েছে? তন্ময়ের বিজনেসম্যান না হয়ে অ্যাডভোকেট হওয়া উচিত ছিল। অরু মিনমিন সুরে বলল, ছাড়ুন। তন্ময় তার হাত পিঠের পেছনে পেঁচিয়ে ধরেছে, উত্তর দিতে বলেছি। ব্যথায় কুকড়ে গিয়েছে অরু। ধমক শুনে কেঁপে উঠেছে খানিক। নাক ফুঁজছে তার। কম্পিত গলায় বলল, চর মারবেন আমাকে? এবার আমি সত্যি সত্যি চাচুকে বিচার দিব আপনার নামে। পরপর ঘাড়ের স্পর্শ অনুভব করল। লম্বা চুলে টান খেল। তন্ময় বাহাতে পেঁচিয়ে নিয়েছে চুলগুলো। জবাব দে। ভয়ে রীতিমতো জোরসর হয়ে গিয়েছে অরু। তন্ময়ের ওই দানবীয় হাতের চর ভীষণ রকমের ব্যথিত এবং লজ্জাজনক। পরমুহূর্তেই আবারও চুলে টান খেল। ব্যথায় আর্তনাদ করল, ব্যথা পাই। উত্তর দেয়, আপনার কি আমার উপর একটু মায়া হয় না? অরু, রাগাস না আমাকে। কথা ঘোরাতে না পেরে চুপসে গেল অরু। ভয়ে বুক দুরুদুরু কাঁপছে। তন্ময় এতটা ভয়ঙ্কর হবে জানলে সে কখনোই এই বিষয়ে তুলত না। চুপচাপ মুখ বন্ধ করে রাখত। নিজের দোষে ফেঁসে বকা বনে গিয়েছে এক প্রকার। নিজেকে ছাড়াতে ছটফট করতে গিয়ে থেমে গেল হুট করে। দূর থেকে ভেসে আসছে দীপ্তর লাল 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 লাল্লালা ওকে। দীপ্ত ছাদে আসছে নিশ্চয়ই। অরু পুনরায় ছটফট করতে লাগলো। তন্ময় তাকে ছেড়ে দিল। অরু হাফ ছেড়ে বেঁচেছে এমন ভঙ্গিতে শ্বাস ফেলতে নিয়েছিল, তবে তন্ময়কে শব্দ করে ছাদের দরজা লাগাতে দেখে শ্বাস গলায় আটকে গেল। না শ্বাস ফেলতে পারছে আর নাইবা নিতে পারছে। তন্ময়কে কাছে আসতে দেখে দলনার পেছনে চলে গেল। তন্ময় অধৈর্য গলায় আদেশ সুরে বলল, এদিকে আয়। না, একদম না। তোকে ধরতে পারলে কিন্তু খেয়ে ফেলব। অরুর সর্বাঙ্গ কেঁপে উঠল। এ ধরনের বাক্য সে এই প্রথম শুনছে তন্ময়ের মুখে। লজ্জায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। সুযোগ পেয়ে মুহূর্তেই তন্ময় তাকে পেছনে দিয়ে টেনে ধরল। ছাদের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড় করিয়ে বলল, আর একবার জিজ্ঞেস করব। এবার যদি জবাব না দেস, তাহলে তোর খবর আছে। এমন অবস্থায় অরু শুধু তন্ময়ের বেসামাল স্পর্শ অনুভব করছে। কম্পন সৃষ্টি করছে ভেতরে। গলা দিয়ে কথা বের হইতে চাইছে না। নজর ঘুরিয়ে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ। আমাকে কেন বলিসনি? কেন বলবো? তন্ময় পুনরায় অরুর হাত বেঁকিয়ে ধরেছে। এবার কিছুটা শক্তি প্রয়োগ করেছে। ব্যথায় অরুর আঁখি দুটি ভিজে উঠেছে। ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করে গেল। তন্ময়ের কণ্ঠে ক্রোধ স্পষ্ট, তুই এত বড় কাহিনী ঘটিয়েছিস আমাকে না বলে। আমার থেকে কনফার্ম না হয়। ছাড়ুন। দরজায় দ্রিমদ্রিম শব্দ করছে। সঙ্গে ভেসে আসছে দীপ্তর বাচ্চামিতে ভর্তি স্বর। অরু ভেজা নয়নে ছাদের দরজার দিক তাকিয়ে। ভুলেও তন্ময়ের দিক তাকাচ্ছে না। চোখে চোখ পড়লে সে ভয়ে জ্ঞান হারাবে। যেভাবে তাকিয়ে আছে যেন অরুকে সত্যি খেয়ে ফেলবে। পরপর জবেদা বেগমের গলার স্বরও শোনা গেল। এই অরু, কি রে এখনো ছাদে কি করছিস? অরু মৃদু স্বরে বলল, ছাড়ুন না হলে আমি চেঁচাব। চেঁচিয়ে দেখ তুই। এক্ষুনি যদি না ছাড়েন, আমি সত্যি চেঁচাব। গোয়ে হেয়ার। অরু দাঁতে দাঁত চেপে রাখল কিছুক্ষণ। কি ভেবেছে অরু চেঁচানোর সাহস পাবে না? পাবে। আজ সকলের সামনে এই লোককে অপদস্থ করবে সে। অরু নাক ফুঁসিয়ে চেঁচিয়ে উঠল, বড় মা। মুহূর্তেই অরুর অল্প সংখ্যক খোলা ঠোঁটে তন্ময় নিজের ঠোঁট এগিয়ে নিল। আচমকা আক্রমণে অরু থরথর করে কেঁপে রেলিংয়ে মিশে গেল। চোখজোড়া শক্ত করে বুঝে গিয়েছে। কাঁপতে থাকা শরীরে স্পষ্ট তন্ময়ের বেসামাল স্পর্শ অনুভব করছে। ছটফট করে সরতে চাইলেও পারছে না। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তন্ময় তাকে। চুপ করানোর ভঙ্গিতে ঠোঁটে ঠোঁট মিলেছে ঠিকই, তবে এখন পরিস্থিতি ভিন্ন। নেশায় হারিয়ে গিয়েছে তন্ময়।
অনুভূতির সাগরে ভেসে অরুও ছটফট বন্ধ করে দিয়েছে। শক্ত করে চেপে রেখেছে তন্ময়ের টি শার্ট। দুজনের নেওয়া ঘন ঘন গরম এক একটি নিঃশ্বাস একত্রে মিলিত হচ্ছে। অরু লজ্জায় কয়েকবার মাথাটা ঘোরানোর চেষ্টা করেছে, সফল হয়নি। তন্ময় পুনরায় তাকে নিজের দিক করে নিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত চুমুর ভেজা শব্দেও লজ্জায় হতভম্ব হয়ে পড়েছে অরু। সেদিন রাতে এতটা গাঢ় করে চুমু হয়নি তাদের মধ্যে। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তন্ময় জ্ঞান হারিয়ে বসেছিল। তাই বলা যায়, এই অনুভূতি তার কাছে নতুন। তন্ময় শান্ত হয়েছে খুব সময় নিয়ে। তবে এখনো ঘন ঘন শ্বাস ফেলছে। তার নেওয়া এক একটি শ্বাস প্রশ্বাস অরুর ঘাড়ে পড়ছে। অরু ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে এখনো। মাথা ঘুরিয়ে রেখেছে। চোখের দৃষ্টি নিচে। ভুলবশত ফিরে তাকাচ্ছে না। তন্ময় ডান হাতে অরুর দুগাল চেপে ধরেছে। মুখ নিজের দিক ফিরিয়েছে। তার কণ্ঠের স্বর আধার রাতের থেকেও গভীর, মুড চেঞ্জ হয়ে গেছে। তাই বেঁচে গেলি। তবে এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। কোনো কিছু শুনলে সোজা আমাকে এসে বলবি। আমি জবাব দেব। মনে থাকবে। অরু বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। আর চোখে তাকালো। তন্ময় সময় নিয়ে বলল, তুই ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই আমার জীবনে। অরু স্তব্ধ, বিমূঢ়। হকচকিয়ে গেল সে। পরপর নিজেকে হাওয়ায় ভাসমান অনুভব করল। অস্পষ্ট স্বরে চিৎকার করে উঠল। তন্ময় তাকে পাজাকোলে তুলে নিয়েছে। অরুর ছটফট অগ্রাহ্য করে সামনে অগ্রসর হয়েছে তন্ময়। অরু তখনও ভ্যাবাচ্যাকা খেয়ে বসে। কানের কাছটায় কেউ ড্রাম বাজিয়ে তন্ময়ের বলা বাক্যটি বারংবার বাজিয়ে চলেছে। দুরু দুরু বুক কাঁপছে অরু। চোখের কোণ কখন ভিজে উঠেছে অজানা। কাঁচ ভাঙার শব্দে ঘোর কেটেছে অরুর। সে সামনে তাকালো। তার ছোট্ট চোখ জোড়া বড় আকার ধারণ করেছে। কলির হাতে কফির মগ ছিল হয়তো। সেটা জমিনে পড়ে ভেঙে গুড়িয়ে গিয়েছে। এমতাবস্থায় মুখোমুখি তিনজন। অরু লজ্জায় হতভম্ব হলেও তন্ময়ের কোনো হেলদোল দেখা গেল না। সিঁড়ি বেয়ে নেমে চলেছে। বাকরুদ্ধ অরু কিভাবে পড়ে রইল তন্ময়ের বাহুতে। সে এতটাই অবাক হয়েছে যে ছটফট করতে ভুলে গিয়েছে। অরুর রুমে ঢুকে তন্ময় তাকে বিছানায় ছুঁড়ে ফেলেছে। নরম তুলতুলে বিছানায় পড়ে রইল অরু। ঘুরে তাকালো না। উঠে বসলো অবধি না। শুনতে পেল দরজার শব্দ। তন্ময় চলে গেছে। চোখজোড়া খিচিয়ে বন্ধ করে রেখেছে। বুকে হাত চেপে ধরেছে। সবকিছু একত্রে মগজে ঢুকছে। তবে তন্ময়ের বলা সেই বাক্যটি অরু কিছুতেই ভুলতে পারছে না। বারংবার হুঙ্কার তুলছে। কাঁপিয়ে তুলছে বুকের ভেতরটা। রাতে মোস্তফা সাহেব আর তন্ময়ের তর্ক লেগেছে। বন্ধ দরজার আড়াল হতে বাপছেলের তুমুল কথা কাটাকাটি শোনা যাচ্ছে। তবে ঠিক কি নিয়ে দুজনের ঝগড়া কেউই বুঝতে পারছে না। ড্রয়িং রুমের লাইন ধরে বাড়ির এক একজন দাঁড়িয়ে। সকলেই চিন্তিত। আনোয়ার সাহেব দুবার ভাই ভাই বলে ডেকে এসেছেন। তাতে কাজ হলো না কোনো। অপরদিকে জবেদা বেগম কয়েকবার দরজায় করাঘাত করেছেন। স্বামী বা সন্তান কেউই কোনো প্রকার সাড়া শব্দ করল না। অরু সিঁড়ির উপরে দাঁড়িয়ে। নিচে নামছে না ভয়। আজ সে ঘর থেকেই বেরোতে চাচ্ছিল না। চেঁচামেচির শব্দে বেরিয়েছে নেহাত। না হলে 2-3 দিন তার ঘরে আটকে থাকার প্ল্যানিং ছিল। এখনো ঠোঁটের গরম আভা যায়নি। ভার ভার লাগছে। ঝিলিক মেরে জ্বলছে ঠোঁটের মধ্যাহ্ন অংশ। এ অবস্থায় সে একদমই তন্ময়ের সামনে পড়তে চায় না। ভাবতে না ভাবতেই হুট করে তন্ময়কে আসতে দেখছে। চোখমুখ লাল বর্ণ ধারণ করেছে লোকটার। ব্যস্ত ভঙ্গিতে উপরে উঠে আসছে। অরু তাড়াহুড়ো করেও তন্ময়ের চোখের আড়াল হতে পারল না। তন্ময়ের চোখের সামনে পড়ে গেল। লজ্জায় হতভম্ব হয়ে টানটান ভাবে দাঁড়িয়ে রইল। তন্ময় যখন তার কাঁধ ঘেঁষে গিয়েছে, অরুর শ্বাস আটকে গেল গলায়। চোখ বুজে থাকলো শক্ত করে। একই বাড়িতে থাকে তারা। সে কিভাবে এভয়েড করবে তন্ময়কে? এটা তো অসম্ভব। কিন্তু অরু লজ্জায় চোখে চোখ রাখার সাহসটুকু পাচ্ছে না। সামনাসামনি হবে কিভাবে? অতিষ্ঠ ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে অয়ন। মাথা ব্যথায় চোখ মেলে তাকাতে পারছে না। বিষদায়ক যন্ত্রণা উপলব্ধি করছে। কপালে আঙুল ঘষে চলেছে সমানে। একটা পেইন কিলার খেয়ে নিলে পারফেক্ট হতো। তবে সেটা এখন সম্ভব নয়। পেইন কিলার নিলে আরামদায়ক ঘুম চলে আসবে দু চোখের পাতায়। আর অয়নের আজ ঘুমানোর কোনো রাস্তা নেই। সারারাত জেগে কাটাতে হবে। আপাতত একটা গরম গরম কফি লাগবে। রান্নাঘরে পা বাড়ালো। ফ্রিজ থেকে একটা দুধের প্যাকেট বের করে নিয়েছে।
নিঃশব্দে চুলায় দুধ বসিয়েছে। মগ, চামিচ গুছিয়ে সেখানে কিছুটা কফি, সামান্য চিনি নিয়ে মিক্সিং করে নিয়েছে। দুধ উথলে উঠতেই মগে ঢেলে নিল। নেড়েচেড়ে রেডিমেড শর্টকাট পদ্ধতিতে বানানো কফিতে চুমুক মেরে নিজের রুমের দিক পা বাড়ালো। সামনাসামনি পড়ল লতা বেগমের। তিনি মাত্রই ঘুম ছেড়ে বেরিয়ে এসেছেন। টুকটাক শব্দ শুনে হয়তো হামি দিয়ে চোখের কোণে বিন্দু ঘুমন্ত জল নিয়ে বললেন, এখনো ঘুমাসনি? এত রাত করে কফি খাবি? ঘুমাবি কিভাবে? ঘুমাবো না মা, কাল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ঘুমানোর সময় নেই। মাথা ব্যথা করছে নিশ্চয়ই। আয় মালিশ করে দেই একটু। না, তুমি গিয়ে শুয়ে পড়ো। অয়ন নিজের রুমে ঢুকে গেল। দরজার সিটকানি লাগিয়ে চেয়ার টেনে টেবিলের সামনে বসল। সামনেই মোবাইল ফোন সেট করে রাখা। বলা যায় তার চক্ষুদ্বয়ের সামনে মোবাইলের স্ক্রিন। স্ক্রিনে ভেসে আছে সাবিহার ঘুমন্ত মুখমণ্ডল। নিবিড়ভাবে আবেশে ঘুমিয়ে পড়েছে। কাঁথা বুক অব্দি টেনে নিয়েছে। থুতনি ঝুঁকে গলায় ঠেকেছে। আধারে তার মায়াবী মুখশ্রীর দেখা মেলা বেশ দায় হয়ে পড়েছে। অয়ন আর চোখে কয়েকবার দেখে অ্যাসাইনমেন্টে মনোযোগ দিল। কিছুটা এঁকে কিছুটা লিখে কফিতে চুমুক বসাচ্ছে। ব্যস্ত ভঙ্গিতে আবার এক নজর পুনরায় স্ক্রিনে দিয়েছে। তবে একবার স্ক্রিনে নজর রাখলে ফেরানো কষ্টদায়ক বটে। আনমনে মৃদু হেসে বলল, কথার খেলাফ করেছ কেন সাবিহা? তুমি না বললে রাত জেগে আমায় উষ্ণতা দিবে। মৃদুস্বরে হাসল অয়ন। অধর বেঁকিয়ে চেয়ে রইল ক্ষীণ নজরে। খুব নেশাগ্রস্ত শোনালো তার কণ্ঠের স্বর, কবে তোমাকে এভাবে নিজের পাশে দেখব? এই দিন আসছে না কেন বলো তো? আমার যে আর তর সইছে না। অনুভূতি ব্যক্ত করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পুনরায় অ্যাসাইনমেন্টে মনোযোগী হবার প্রচেষ্টায় মত্ত হয়েছে। ঘড়ির কাঁটা ঘুরে এসেছে ৫টা ৫৫-তে। তার অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে সবেই। হাত পা ভেঙে এসেছে। উঠে একটু এক্সারসাইজ করে নিল, ওঠবস করে ফোন হাতে নিল। দুষ্টু সুরে বলল, গুড মর্নিং অয়নের প্রেয়সী। অয়নের প্রেয়সীর জবাব নেই। হেসে অয়ন স্ক্রিনে চুমু দিয়ে কল কেটে দিল। এতক্ষণ যাবৎ ঘুমে বিভোর সাবিহা হঠাৎ করে চোখ মেলে তাকালো। অসম্ভব লাল হয়ে গিয়েছে চোখজোড়া। চোখের সাদা অংশটুকু লাল শিরায় জমাট বেঁধে গিয়েছে। গাল দুটো ভীষণ ভাবে জ্বলছে। ঠোঁটের কোণ ঘেঁষে হাসির রেখা ফুটতে চাইছে। সে জেগেই ছিল সর্বক্ষণ। জেগে ছিল বললে ভুল হবে। আধঘুমন্ত ছিল। অস্পষ্ট ঘুমের ঘোরে সে সবই শুনেছে, দেখেছে। লজ্জায় চোখ খোলেনি। এত সব উদ্ভট কাণ্ডকারখানা করে ছেলেটা যে সাবিহা মুখ তুলে তাকাতে অবধি দ্বিধাবোধ করে। অশান্তভাবে ফের চোখ বুঝল। কিছুটা সময় আছে এখনো। ঘুমিয়ে নিবে। না হলে সকালে চোখ খুলে তাকাতে পারবে না তন্দ্রা কাটিয়ে। তার ঘুমের আবার বেহাল অবস্থা। পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে থাকে। সারাদিন মন মেজাজ তেতো হয়ে রয়। আর সেটা সাবিহা মোটেও চায় না। শীতকালের সময়টাতে অরু জানালা বন্ধ রাখে না। এটা একটা তার বাজে স্বভাব বলা চলে। সুমিতা বেগম সন্ধ্যার পরপর জানালা বন্ধ করে দিয়ে যান। তবে অরু পরপর আবার খুলে রাখে। মশার পরোয়া করে না। এভাবেও এসময় এয়ার কন্ডিশনার ছাড়া পড়ে না যে। তাই জানালা সর্বক্ষণ খোলা রাখা যায়। খোলা জানালা দ্বারা সূর্যের কিরণের প্রবেশ ঘটেছে রুমে। ঠিক অরুর মুখশ্রীর উপর পড়ছে লম্বা সরু উজ্জ্বল কিরণের রেখা। চোখজোড়া কুঁচকে অরু ঘুরে গেল। তবু রেহাই নেই এই সূর্যের কিরণ হতে। হাঁসফাঁস করে মিনমিন স্বরে অভিযোগ করল। পিটপিট করে আঁখি দুটি খুলে তাকিয়ে রইল মাথার উপরের সিলিংয়ের পানে। মস্তিষ্ক ফাঁকা। সময় লাগলো মগজ ঝলাই করে সবকিছু ধীরে সুস্থে মনে করতে। গতরাতের সেসব মনে পড়তেই চোখ শক্ত করে বুঝে ফেলল। বিছানা ছাড়ার কোনো লক্ষণ দেখা গেল না তার মধ্যে। ঘড়ির কাঁটা 7টায় ঘুরছে। তন্ময় এখনো বেরোয়নি। সে 8টায় ব্রেকফাস্ট করে, 8টা 30-এর মধ্যে বেরোয়। তার মানে তন্ময়ের সামনে পড়তে না চাইলে 1.5 ঘন্টা নিজেকে এই রুমে বন্দি করে রাখতে হবে। পরপর মগজে আসলো, আজ তো শুক্রবার। শুক্রবার তো ছুটির দিন। তার মানে তন্ময় বাড়িতেই থাকবে। অরু চোখমুখ কুঁচকে মুখে বালিশ গুজে আর্তনাদ করে উঠল। কিভাবে সামনাসামনি হবে? ঠিক এ সময় দরজায় করাঘাতের শব্দ। দীপ্ত উচ্চস্বরে ডেকে চলেছে, আপু। এই আপু। বড় মা ডাকছে। অরু দাঁতে দাঁত চেপে মরার মতো পড়ে আছে। সারা শব্দ করছে না। তবুও দীপ্ত উচ্চস্বরে ডেকে যাচ্ছে।
তার থামার নামগন্ধ নেই। একসময় দীপ্তর ডাকাডাকি থেমে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলবে এর পূর্বেই তন্ময়ের ডাক, অরু। অরু হুড়মুড়িয়ে উঠে বসল। চোখ দুটো তার বড় বড় হয়ে গেল। শ্বাস ফেলতেও ভয় হচ্ছে। দ্বিতীয়বার তন্ময়ের কণ্ঠ ভেসে আসতেই নড়েচড়ে উঠল। এত ডাকাডাকির কি আছে? না পেরে অরু জবাব দিল, হোক। নিচে আয়। আচ্ছা। দ্রুত পায়ে বিছানা ছেড়ে ওয়াশরুম ঢুকে গেল। তন্ময়ের কণ্ঠ কেমন নিত্যদিনের মতো শোনালো। যেন গতকাল এমন কাহিনী সে করেনি। অথচ এদিকে অরু নিত্যদিনের মতো শান্তশিষ্ট থাকতে পারছে না। ফ্রেশ হয়ে দরজা খুলে উকি মেরেছে প্রথম। রাস্তা ফাঁকা দেখে দৌড় লাগালো। এক দৌড়ে সিঁড়ির সামনে নামতে নিয়ে থমকে গেল। সিঁড়ির শেষ প্রান্তে তন্ময় দাঁড়িয়ে কথা বলছে ফোনে। দুরু দুরু বুক কাঁপছে অরুর। লজ্জা, সংকোচ তাকে ঘিরে ধরেছে। করোনার কোনা মুঠো করে ধরে রেখেছে। নিজেকে স্বাভাবিক করার পর্যাপ্ত চেষ্টা করছে, কিন্তু পারছে না। মাথা নত করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে উষ্ঠা খেল। পড়তে গিয়ে কোনোমতে নিজেকে সামলে নিল। লজ্জায় মাথা কাটা গেল তার। উষ্ঠা খাবার সময় কি আর ছিল না। আশপাশ কোথাও নজর দিল না আর। তন্ময়ের দিক তো ভুলেও না। দ্রুত পায়ে ডাইনিংয়ের সামনে এসে চেয়ার টেনে বসে পড়ল। প্লেট উল্টিয়ে টেবিলে নজর রাখল। কি নিবে বা খাবে দ্বিধাগৃত তার পাশের চেয়ার টেনে তন্ময় এসে বসেছে। অরুর ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। এতটা প্রেসারাইজড ফিল সে কখনোই করেনি। আজ তন্ময়ের উপস্থিতি বড্ড জ্বালাচ্ছে তাকে। তিলে তিলে মনে এনে দিচ্ছে আজেবাজে চিন্তাভাবনা। জবেদা বেগম তন্ময়ের প্লেটে খাবার দিতে নিয়ে বললেন, আজ কলি ফিরে যাবে। তোর কি সময় হবে ওকে নিয়ে যাবার? না। সোজা সাপটা জবাব তার। জবেদা বেগম আর চোখে স্বামীর দিক তাকালেন সাহায্যের জন্য। মোস্তফা সাহেব স্ত্রীর নজর দেখেও না দেখার ভান করে খাওয়ায় মনোযোগী হলেন। জবেদা বেগম আরেকবার চেষ্টা করলেন ছেলেকে রাজি করানোর জন্য। কেন? কোনো জরুরি কাজ আছে। একটা গেট টুগেদারে যেতে হবে। তোর মামা বলছিল তোকে যেতে। সময় নেই। এসব উল্টাপাল্টা চিন্তাভাবনা মাথা থেকে ছেড়ে ফেলতে বলো তাদের। জবেদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। মাথা নত করে খেতে থাকা কলি হঠাৎ উঠে দাঁড়ালো শব্দ করে। খাবার ফেলে চলে যাবার জন্য পা বাড়ালো। জবেদা বেগম হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলেন, কিরে উঠলি যে, খাবি না? খিদে নেই। কলি হুড়মুড়িয়ে চলে গেল। জবেদা বেগম প্লেটে খাবার নিয়ে পিছু ছুটছেন। মোস্তফা সাহেব কিছু বলতে যেও বললেন না। কোনা চোখে ছেলেকে বিরক্ত নজরে দেখে নিলেন। সব ঝামেলার চূড়ান্তে রয়েছে তার এই ছেলেটা। আকাশ উত্তেজিত কণ্ঠে শুধালো, তোর ব্যাচমেটদের গেট টুগেদার না? আও, ওয়াও। গত বছর আমি গিয়েছিলাম না তোর সাথে। মারাত্মক লেগেছে। এক একজন এত ডিফারেন্ট অ্যান্ড ফানি। একদম বোর ফিল হইনি। ভীষণ এনজয় করেছি। এবার আসবি? না ভাই। আমার অলরেডি ইউনো হয়ে আছে। ওকে। অরু এতটাই অন্যমনস্ক ভঙ্গিতে খেয়ে যাচ্ছিল যে সে মোস্তফা সাহেবের ডাক শুনতে পায়নি। পুনরায় ডেকে উঠতেই ফিরে তাকালো, জি চাচ্ছু। রেজাল্ট কবে বেরোবে জানো কিছু? মাসের শেষের দিক। কোন ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ? পাবলিক ওর প্রাইভেট? নাকি যেটাতে আছো ওটাতেই? পাবলিক। আমি ঢাবিতে চান্স পেতে চাই চাচ্ছু। দূর হয়ে যায় তো। অ্যাডমিশন টেস্ট দিতে কত পয়েন্ট চেয়েছে? এসএসসি আর এইচএসসি মিলিয়ে 8। এসএসসিতে তো এ প্লাস ছিল তাই না? জি। এইচএসসিতে কেমন করবে? মোটামুটি। ভর্তি হবার জন্য পড়াশোনা শুরু করে দাও তাহলে। ও হ্যাঁ, এবার বিজ্ঞান বিভাগে কতটা আসন রয়েছে জানো? শুনেছিলাম 1795। মন দিয়ে পড়তে থাকো। জি। ব্রেকফাস্ট শেষ করে অরু সোফায় বসেছে। তার নাক পিটপিট করছে। দুইবার হাঁচি দিয়ে টিস্যু নাকে গুজে রেখেছে। সামনে দিয়ে দীপ্ত নেচেকুদে বেড়াচ্ছে। এই আসছে আবার যাচ্ছে। অরু দীপ্তর উপরেই কয়েকবার হাঁচি কাশি ঝাড়তেই সে দৌড়ে পালালো নাক মুখ কুঁচকে। মোস্তফা সাহেবের সঙ্গে কথা শেষ করে তন্ময় অরুর সামনে এসে দাঁড়িয়েছে। অরু ঘুরে ফিরে আর চোখে তাকে দেখে নজর সরিয়ে নিচ্ছে। বাহাতের টিস্যু খানা পিঠের পেছনে লুকিয়ে রেখেছে। হাঁচি দিতে ইচ্ছে করছে, তবে নিজেকে দমন করে রেখেছে এই লজ্জাজনক কাজ করা হতে। তন্ময় খুব সাবলীল স্বরে জিজ্ঞেস করল, গেট টুগেদারে যাবি? নাক পিট পিট হাঁচি কাশি সব ভুলে বসল অরু। ফ্যাল ফ্যাল করে তাকালো।
অবিশ্বাস্য সুরে বলল, কি? গেলে সন্ধ্যার আগে তৈরি হয়ে থাকিস। তন্ময় টেবিল হতে মানিব্যাগ, সেলফোন এবং হাতঘড়ি নিয়ে বেরিয়ে পড়ল। দূরে সিঁড়িতে দাঁড়ানো দীপ্ত দৌড়ে তার পেছনে ছুটেছে। হয়তো কিছু কিনে দিতে বলবে। ওরু ধ্যান মেরে তন্ময়ের যাবার পানে তাকিয়ে। সে আসলেই কিছু বুঝতে পারছে না। তন্ময়ের সঙ্গে গেট টুগেদারে সে কেন যাবে? মানে তাকে হঠাৎ করে কেন নিতে চাচ্ছে? কই আগে তো কখনো যেতে বলেনি। বিকেল থেকে ওরু বাড়ি জুড়ে বিচরণ করছে। চিন্তায় সে আধপাগল প্রায়। কি করবে? যাবে নাকি না? তন্ময় তাকে জোর দিয়ে কিছু বলেনি। সাধারণভাবে বলেছে, তার মানে না গেলেও চলবে। যেতেই হবে এমন কোনো বিষয় নয়। কিন্তু মনে মনে ওরু যেতে চাচ্ছে। আবার একটু দ্বিধাবোধেও জড়িয়ে রয়েছে। তন্ময় বলেছে সন্ধ্যার আগে তৈরি হয়ে থাকতে। ঘড়ির কাঁটা 5টায় ঘুরছে। আর কত? এখন তৈরি হতে না গেলে তন্ময় তাকে ফেলে চলে যাবে। অবশেষে রুমের দরজা লাগিয়ে ওরু আলমারি খুলে বসেছে। কি পরবে ভাবতে ভাবতে সোনালি রঙের একটা থ্রিপিস বের করে বিছানায় রাখলো, এটাই পরবে। ফ্রেশ হয়ে এসে কামিজ পরে নিল। ধীরে সুস্থে তৈরি হয়ে গেল, নিজেকে পরিপাটি করে আয়নায় দেখল। কপালে ছোট পাথরের টিপ দিতে গিয়েও দিল না। বিছানায় বসে উঁচু জুতো জোড়া পরতে লাগলো। মিনিট 5 আগে পাশের রুমের দরজা খোলার শব্দ পেয়েছিল। তন্ময় নিশ্চয়ই রেডি হচ্ছে। ওরু জুতো পরে বসে রইল। তন্ময় ডাকলে তবেই বেরোবে, না হলে নয়। আচ্ছা, তাকে বেরোতে না দেখে যদি তন্ময় চলে যায়? হাজার উল্টোপাল্টা চিন্তাভাবনা মাথায় নিয়ে বসে থাকল। 6:45 দরজায় করাঘাতের শব্দ। অরুর ঠোঁটে হাসি ফুটে উঠল। নিজেকে আরেকবার দেখে নিয়ে দরজা খুলতে এগোলো। তার দুরুদুরু বুক কাঁপা কি বন্ধ হবে না। তন্ময় ইন করা কালো শার্ট পরেছে, কালো প্যান্টের সঙ্গে। হাতে বড় কালো রঙের একটা ঘড়ি পরেছে। আপাতত মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। চিরচেনা সেই সুবাস ভেসে আসছে নাকে। তন্ময়ের এই পারফিউমের ঘ্রাণ অরুর খুব পছন্দের। আর চোখে তন্ময়ের গম্ভীর মুখে দৃষ্টিপাত দিল। তার চোখজোড়া অন্যমনস্ক ভঙ্গিতে তন্ময়ের পাতলা ঠোঁটে চলে গেল। গরম মুখ নিয়ে মুহূর্তেই অন্য পাশে ফিরল। ধুকপুক শুরু হয়েছে ভেতরে। নিস্তব্ধ গাড়ির মধ্যে তন্ময়ের পাশে বসে থাকাটাও দায় হয়ে দাঁড়িয়েছে। অরু শুনেছে তারা ধানমন্ডি 33 যাচ্ছে। মোবারক রেস্টুরেন্টের ছাদ বুক করা। সেখানেই গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। সে ভীষণ নার্ভাস। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার নাকের ডগায় ও বিন্দু ঘামের দেখা মিলছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। তন্ময় অরুর পাশের কাঁচ নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে দমকা হাওয়া ছুঁয়ে দিল অরুকে। পর্যাপ্ত শ্বাস প্রশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। আর চোখে তন্ময়ের দিক তাকালো। মিনমিন সুরে বলল, অনেক মানুষ থাকবে সেখানে। হু, আমার যাওয়াটা স্বাভাবিক দেখাবে কি? গেলে বুঝবি। এটা কোনো সুন্দর উত্তর হতে পারে? একদম নয়। ফালতু, ছোটলোকি উত্তর। এতবড় বন্ধুবান্ধবদের গেট টুগেদারে তাকে কেন নিচ্ছে? অরুকে বিষয়টি এতটাই ভাবাচ্ছে যে তন্ময়ের করা গতকালের কীর্তিকলাপের বিষয় ভুলে বসল। রেস্টুরেন্টের পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সেখানে গাড়ি পার্ক করে বেরিয়ে এসেছে তন্ময়। পরপর অরুও বেরোলো। খুঁড়ে খুঁড়ে তন্ময়ের পিছু হাঁটছে। চারপাশে নজর বোলাচ্ছে। খুব সুন্দর পরিপাটি পরিবেশ চারিপাশে। অরু মার্জির সঙ্গে কমবেশি অনেক রেস্টুরেন্টে গিয়েছে। তবে এটায় কখনো আসা হয়নি। কিন্তু পরের বার মার্জিকে নিয়ে ঠিক আসবে। এই রেস্টুরেন্টের খোলামেলা পরিবেশ তার ভীষণ পছন্দ হয়েছে। সদর দরজার সামনেই দারোয়ান। তন্ময়ের সেলফোন বেজে চলেছে সমানে। এতক্ষণ যাবৎ একটা কলও রিসিভ করেনি। এবার রিসিভ করল। হু, হ্যাঁ করে রেখে দিল। ঘুরে তাকালো। অরু এখনো তার থেকে 5 হাত দূরে। ধীরে সুস্থে হাঁটছে নাকি দ্রুত বুঝতে পারল না। তবে অরুর মতে সে দ্রুত হাঁটছে। হাঁটছে বললে ভুল হবে। দৌড়াচ্ছে এক প্রকার। তাও তন্ময়ের পাশাপাশি থাকতে পারছে না। তন্ময়ের কাছাকাছি আসতেই তার কাঁধ পেঁচিয়ে ধরল তন্ময়। অরু কিছুটা কেঁপে উঠে অবাক দৃষ্টিতে তাকালো। তন্ময় তাকে নিয়ে সামনে অগ্রসর হতে নিয়ে বলল, ওরা ফান লাভিং পারসন। আবোলতাবোল বকে। সেগুলো কানে নেওয়ার প্রয়োজন নেই। খারাপ লাগলে আমাকে জানাবি। বোঝা গেল? অরু মাথা দলাল। ছটফট করে রয়ে গেল তন্ময়ের বাহুতে। এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে। উপলব্ধি করছে মানুষের চাহনি। ভীষণ লজ্জাও লাগছে বটে।
এভাবে ধরে হাঁটার কি আছে? মানুষজন নিশ্চয়ই ভাববে তারা প্রেমিক প্রেমিকা। আসলেই কি? তন্ময় তো স্বীকারোক্তি দিয়েছে। তার জীবনের একমাত্র নারী শুধু অরু। তার মানে দাঁড়ায় তন্ময় তো তার প্রেমিক। ভাবতেই অরুর মন আকাশে উড়তে লাগলো ডানা মেলে। সে কখনো কল্পনা করেছে কি তার এই সুন্দর ভাই তার প্রেমিক হয়ে যাবে? অরু মিটিমিটি হেসে তাকালো। দেখল তন্ময় তার দিকেই তাকিয়ে। অরুর হাসি গায়েব হয়ে গেল তৎক্ষণাৎ। তন্ময় আগ্রহী স্বরে জিজ্ঞেস করল, কি ভাবছিস? কই, কিছু না। মিটিমিটি হাসছিলি কেন? কথায় হাসছিলাম। আমি দেখলাম। আমি কি হাসতে পারবো না? না, হাসতে পারবি না। যেখানে সেখানে হাসার প্রয়োজন নেই তো। অরু মুখ গুমরা করে রাখল। তবে মনে মনে সে মিটিমিটি হেসেই চলেছে। আজ সে খুব সুন্দর অনুভব করছে। ভীষণ ভালো লাগছে তার। সাথে একটা বাজে রকমের ইচ্ছে জেগেছে মনে। তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরতে চাওয়ার ইচ্ছে। ছাদে পা রাখতেই দেখতে পাওয়ার যাবে, পাপাশে সবুজ বোর্ডে বড় বড় অক্ষরে লেখা রয়েছে গ্রিনল্যান্ডে স্বাগতম। নামটির যথার্থ পরিচয় দিয়েছে। ফ্লোরে সবুজ ঘাসের মেলা। বোঝার উপায় নেই যে এখানে প্লাস্টিকের ঘাসের ব্যবহার হয়েছে। দেয়ালেও সমানতালে ঘাসের ব্যবহার। মধ্যখানে দুলাইন গেথে বড় দুটো টেবিল দিয়েছে। আসন দেয়া রয়েছে মোট 40 জনের। ড্রাম, গিটার এমন নানান রকমের বাদ্যযন্ত্র রয়েছে আশপাশে। গোলকুশন বালিশগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে অনেকেই। এতগুলো অজানা মানুষ একত্রে দেখে অরু হকচকিয়ে গেল। সেই মানুষগুলোর নজর তন্ময়ের উপর পড়তেই এক একজনের চিৎকার চেঁচামেচি শুনে সে তন্ময়ের পেছনে চলে এলো। ভয় ধকধক করছে ভেতরটা। এক প্রকার গুটিয়ে গিয়েছে সে। এমন হট্টগোল মোটেই আশা করেনি। 12-14 জন পুরুষ হবে একত্রে। এবং প্রত্যেকে শুটকট পরে। এক একজন পুরুষের পাশে সুন্দরী নারী দাঁড়িয়ে। বোঝাই যাচ্ছে তাদের জীবন সঙ্গিনী। তারা দিব্যি তন্ময়কে দেখে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে ডেকে চলেছে, এই আমাদের চ্যাম্প চলে আসছে। সাইড, সাইড, জায়গা দেন। এতবর তন্ময় এতটুকু জায়গায় আটক। এই ব্যাটা। এতবর তন্ময় মানে? তোরটা কি? ছোট? এই বড় তন্ময় চাচা দেখে নেন চোখ খুলে, ঠিক কি আগে অশ্লীলতা শুরু করছে। চোখ খুলে দেখে নেন সবাই। মাহিন্না শুরু করছে। আমি আবার সব সময় অশ্লীলতার খেতাবে অংশগ্রহণ করতে চাই না। এই মাদারবোর্ড তুই এত বড় বলতে কি বুঝাইছ সেটা আগে বল। এতবর মানে বড়। বড় ইংলিশে হলো বিগ। বিগার বিগ। শালা অশ্লীল। তুই দেখে আসছস বিগ না স্মল? গে একটা। এই খবরদার। মুখ সামলে কথা বলবি, ছোট মিয়া। আহিস দেখাবো ছোট না বড়। একদম খুলে। অরু ফ্যালফ্যাল নয়নে এক একজনের কথাবার্তা শুনে যাচ্ছে। ভীতু সে একটি কথার মানেও বুঝে ওঠেনি। কি রেখে কি বলছে ভালোভাবে শুনতাই পারছে না। বুঝবে তো দূরের বিষয়। সে বরং আলগোছে তন্ময়ের শার্টের একটি অংশ চেপে রেখেছে। তার দৃষ্টি ঘুরে ফিরে সকলকে দেখছে। একসময় দৃষ্টি গিয়ে থামল ইব্রাহিমের দিক। ইব্রাহিম একটি গ্লাস হাতে বসে। আপাতত ঠিক অরুর দিক তাকিয়ে মুচকি হেসে চলেছে। গ্লাসের সাথে গ্লাস মেরে উচ্চস্বরে বলল, তোরা ইম্পর্ট্যান্ট গেস্ট মিস করে যাচ্ছিস। ইব্রাহিমের আঙুল তোলায় এবার সকলেই তন্ময়ের পেছনে তাকালো মনোযোগ দিয়ে। সুঠাম দেহের তন্ময়ের পেছনে পাতলা, ছোট গড়নের অরুকে লক্ষ্য করা আসলেই কষ্টসাধ্যের বিষয়। কিছু সেকেন্ডের নিস্তব্ধতা বয়ে গেল। পরপর পুনরায় হৈহুল্লোড়ের শব্দ। মাহিন অধৈর্য গলায় শুধালো, এটা অরু না? অরুকে এনেছিস? সিরিয়াসলি? সূর্য কোথা থেকে উঠছে? পূর্ব। শালা অশিক্ষিত, সূর্য পূর্ব দিক থেকেই উঠে। সূর্যমামা আর আমি ভাইরে ভাই। এখন ভাই ভাই হয়ে তো আর তাকে উল্টো দিক থেকে উঠতে বলতে পারি না। ইয়াক। অরু এখনো চমকে তাকিয়ে। সকলেই তার নাম জানে। কিভাবে জানে? সে তো এই প্রথম তাদের দেখছে। এর আগে কখনো দেখেনি। তন্ময় বন্ধুবান্ধব বাড়িতে আনে না খুব একটা। ক্লোজ ফ্রেন্ড ইব্রাহিম হাতে গোনা দুইবার এসেছে। আর সকলেই তাকে কেমন নাম ধরে, মজার সুরে কথা বলে চলেছে। যেন বছর বছর ধরে তাদের সম্পর্ক, পরিচয়, চেনা জানা। তন্ময় মাথা ঘুরিয়ে অরুর দিক তাকালো। এগিয়ে নিয়ে গেল তার বন্ধুবান্ধবদের সামনে। চোখে চোখ রেখে নরম সুরে বলল, দে আর মাই ফ্রেন্ডস। অরু ছোট স্বরে সালাম জানালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আলাইকুম সালাম।
জবাবখানা সকলের থেকে ফিরে আসলো। তন্ময় একটি কুশন এগিয়ে দিয়ে বসতে ইশারা করলো অরুকে। অরু বসল জোরসর হয়। তার পাশেই তন্ময় বসেছে, ছুঁই ছুঁই হয়। সর্বদা গম্ভীর মুখের তন্ময়কে এখন আর গম্ভীর লাগছে না। সে মুচকি হেসে তাকিয়ে বন্ধুদের পানে দুয়েকবার মাথা দুলিয়েছে। কথা বলছে। এক সুন্দর পরিবেশ। হাসাহাসির ঝড় বসেছে। ঠাট্টার সুরে রিহান বলে, এতবার তন্ময়ের জন্য অরু ছোট হয়ে গেল না। হাসাহাসির ঝড় নেমে এলো। ইব্রাহিম হাসতে লুটিয়ে পড়েছে। চোখের কোণে তার জল জমেছে। নিজেকে সামলে চোখে কোণ মুছে নিল। মাহিন অতিষ্ঠ সুরে ভেঙাল, সেই তন্ময়েরটা নিয়েই ওর যত মাথা ব্যথা। দেখে আসছে যে বড়। আর তোটা, ওটা যে ছোট সুহানি জানে। এই সুহানি এটাকে ডাক্তার দেখাস না কেন? রিহান সকলের থেকে বেশি দুষ্টু প্রকৃতির। তা তার হাবভাবে বোঝা যাচ্ছে। তার পাশে ফর্সা, লম্বা চওড়া দেখতে মেয়েটি হলো সুহানি। অরু মনোযোগ দিয়ে মেয়েটিকে দেখল। কথাবার্তায় বুঝে নিয়েছে মেয়েটিও তন্ময়ের ফ্রেন্ড সার্কেলের একজন। তুই তুকারি তো আর যে সে লোক করে না। লক্ষ্য করেছে তন্ময়কেও তুই করেই সম্বোধন করেছে। ইভেন রিহানকেও। সুহানি নাক কুঁচকে বলেছে, ডাক্তার দেখিয়েছি, সার্জারি করতে হবে। রিহান বুকে হাত চেপে রেখেছে, বেবি, ডার্লিং, সুইটহার্ট, হাউ ক্যান ইউ সে দিস? চুপ থাক। এভাবে বলে না জান। কষ্ট পাই। তুই মর। আমি মরলে কেমনে হয়? রিহান বুকে হাত চেপে রেখেছে, বেবি, ডার্লিং, সুইটহার্ট, হাউ ক্যান ইউ সে দিস? চুপ থাক। এভাবে বলে না জান। কষ্ট পাই। তুই মর। আমি মরলে কেমনে হবে জান? রসিকতা সকলের মধ্যে বিদ্যমান। মাহিনের বাবা সে ছেলেটা সৈয়দ। শান্তশিষ্ট ধরনের। তবে এবার মুচকি হেসে অরুকে জিজ্ঞেস করলো, অরু তো এবার ইন্টার পরীক্ষা দিয়েছ না? তুমি করে বলছি কারণ ভীষণ ছোট। আমাদের সকলের মাস্টার্স কমপ্লিট বুঝলে। আমরা তোমার সিনিয়রদের ঘরের সিনিয়র। তা এতবার সিনিয়র বয়ফ্রেন্ড পেয়ে কেমন বোধ করছো? তার উপর সিনিয়র বয়ফ্রেন্ড কাজিন। ওহো। অরু আর চোখে তন্ময়ের দিক তাকাচ্ছে, মাথা নত করে। ঠিক কত প্রকার লজ্জা সে পাচ্ছে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রীতিমতো গালে গরম আভাস পেয়ে চলেছে। মাথা তুলে তাকাতে পারছে না। তন্ময় ঠোঁটে স্মিত হাসি রেখে আছে। অরু খুব সময় নিয়ে নিচুস্তর স্বরে বলল, জি, ইন্টার দিয়েছি। বি কমফোর্টেবল অরু। আমরাই তো। সৈয়দের পাশে রুবেল বসে। সে শুধু হেসেছে এবং টুকটাক মতামত দিয়েছে। এবার সেও কথা বলল। এমন সুন্দরী শান্তশিষ্ট পিচ্ছি কাজিন আমাদের নেই কেন? তাহলে তো আর মেয়ে খুঁজতে হতো না। বাচ্চাকাল থেকে পড়িয়ে শিখিয়ে নিজের মতো বড় করে বিয়ে করে ফেলতাম। কাজিন গুলো সব বিয়েশাদি করে আঙ্কেল বানিয়ে ফেলেছে। সব লাখ তন্ময় চাচার। অরু টানটান হয়ে বসে। ঘন ঘন তন্ময়ের দিক তাকাতে ইচ্ছে করছে। কারণ তন্ময়ের হাত তার পিঠে। একটু পরপর বুলিয়ে দিচ্ছে। যেমন শান্ত করছে অরুকে। কিন্তু অরুর তো অস্বস্তি হচ্ছে না। একটু লজ্জা এবং ভয় লাগছে। তেমন ভালোও লাগছে। ইব্রাহিম শব্দ করে হেসে উঠল, শান্ত। তাও অরু। অসম্ভব। সুহানি হেসে শুধালো, অনেক দুষ্টু নাকি? দুষ্টু না। দুষ্টুর নানি। তন্ময়কে নাকে দড়ি লাগিয়ে ঘুরায়। অচেনা মানুষদের সামনে এমন পুতুল সেজে থাকে। কিন্তু বাড়িতেও একটা জলজ্যান্ত জ্বালানি। অরু লজ্জায় মাথা নত করে রেখেছে। মনে মনে ইচ্ছে মতো বকে দিল। পেয়ে নেক একবার সামনে। ইতর, বাটপার একটা। মাহিন ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞেস করলো, সত্যি নাকি তন্ময়? তন্ময় উচ্চস্বরে করে হেসে উঠল। হাসির শব্দে অরু ফ্যালফ্যাল নয়নে তাকালো। বন্ধুদের সঙ্গে তাহলে তন্ময় এমন থাকে। কতটা সুন্দর লাগছে তার আইডিয়া আছে লোকটার। অরুর বুক দুরুদুরু করে কেঁপে উঠছে। বুকে অশান্তি অনুভব করছে। এভাবে তার সামনে কেন হাসে না? হেসেছে বলে গহ্বরে হারিয়ে গিয়েছে মায়াবী চোখ দুটো। ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে তা তো অরু ভালোভাবে দেখতেই পারছে না। তন্ময় হেসে বলল, দুরন্তপনায় ঘেরা ড্রামা বা মুভিজ দেখতে হয় না। সিজ এনাফ। সুহানি হেসে বলল, ড্রামা কুইন আহা। লটারি জিতছস দোস্ত। অরু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সুহানির কথায় পুনরায় লজ্জায় হতভম্ব হয়ে গেল। পরপর বন্ধুদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। নানান রকমের বিষয় নিয়ে কথা বলছে। অরু মনোযোগ দিয়ে শুনছে। একসময় ওয়েটার এসে ড্রিঙ্কস দিয়ে গিয়েছে।
সে মেজেন্টা নিয়েছে। ধীরে সুস্থে একটু একটু করে খেয়ে চলেছে। এর মধ্যে সুহানি এবং উপস্থিত কিছু মেয়ের সাথে তার কথাবার্তা হলো। তাদের কথায় অরু বুঝতে পারল তারা সবাই তাকে চিনে। তন্ময়ের সেলফোন থেকে নাকি ছবি দেখেছে। মজার মজার অনেক ইনসিডেন্ট শুনেছে। অরু বাকরুদ্ধ হয়ে পড়ল। নাহিন দুষ্টু সুরে বলল, তোমাকে মজার একটা বিষয় বলি অরু। তখন আমরা মাস্টার্স প্রথম বর্ষে। তন্ময়কে আমাদের ক্লাস লিডার তন্নি প্রপোজ করে। মাঠে ভরা জনগণ। পাবলিক প্রপোজ বুঝো তো। পাবলিক প্রপোজ করে বসে। সেই কি কাণ্ড! ভাবতেই হাসি চলে আসছে। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। তার সঙ্গে বাকিরাও যোগদান করেছে। কিন্তু অরু অধীর আগ্রহে অপেক্ষা করছে বাকিটা শোনার জন্য। মাহিন বলল, বাকিটা আমি বলি শোনো। তন্ময় খুব নিট অ্যান্ড ক্লিন। এটা আমরা সকলেই জানতাম। ও আগে থেকে ছোট গার্লফ্রেন্ড বাড়িতে বড় করছে, তা তো আর তন্নি বেচারি জানে না। ও তন্ময়ের পেছনে আঠার মতো লেগে পড়ল। কি খাটনি না খেটেছিলাম এই মেয়েকে সরাতে। অরু চোখমুখ অন্ধকার করে তন্ময়ের দিক তাকালো। তন্ময় জিজ্ঞেস করল, খারাপ লাগছে? না, ঠান্ডা লাগছে। উহু, ডিসকমফোর্ট ফিল করলে জানাবি। হু। নাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, হাউ কিউট। এই কেয়ারিং তন্ময়কে আমি প্রথম দেখছি। মি টু। আমিও। অরুর বলতে ইচ্ছে করল, সেও এই প্রথম দেখছে। এমন কেয়ারিং, হাস্যোজ্জ্বল সুন্দর তন্ময় আগে দেখেনি। দেখেনি বললে ভুল হবে। খেয়াল করেনি। মাহিন তন্ময়ের উদ্দেশ্যে বলল, এই তুই এভাবে তুই তুকারি করছিস কেন অরুকে? অভ্যাস। তন্ময়ের ছোট জবাব। থেমে আবারও বলল, পরিবর্তন করা যাবে বলে মনে হয় না। জান, টান ডাকিস না। না মানে কোনো নিকনাম দিস নাই। অরু লজ্জায় পুনরায় হতভম্ব হয়ে রইল। তন্ময় আগেই যে ওয়ার্নিং দিয়েছে তাকে, তার যথাযথ কারণ রয়েছে বলে মনে হচ্ছে অরুর। বন্ধুদের মস্করার গুলো তন্ময় কি ইজিলি হ্যান্ডেল করছে। যে যা বলছে, সে সেটাই মেনে নিচ্ছে। জবাব দিচ্ছে। অরু চুপচাপ জোরসর হয়ে সকলের আলাপ আলোচনা শুনে গেল। ডিনার শেষ করে সকলে পুনরায় শুয়ে বসে রয়েছে। মজামাস্তি থামেনি তাদের এক সেকেন্ডের জন্য। কিছুক্ষণ পর রুবেল গান নিয়ে কথা তুলেছে। ব্যাস, সকলের রিকোয়েস্ট মেনে রিহান গান গাইল সুহানির জন্য। একটি বাংলা রোমান্টিক গান। অরু সমানে হাতে হাত ছুঁয়ে তালি দিচ্ছে। লাজুক হেসে মনোযোগ সহকারে শুনছে। কি সুন্দর গেয়েছে। নিশ্চয়ই প্রায়শই গান গায় তারা। গান শেষ হতেই একসময় রূপম বলল, অরু তোমাকে তন্ময় গান শুনিয়েছে তো? অরু প্রায় সময় শুনেছে তন্ময় ভালো গান গায়। গিটার বাজাতে পারে। কিন্তু কখনো শোনেনি। অরু মাথা নাড়ল। শোনেনি। মাহিন চেঁচিয়ে উঠল, কি বলো? তোমাকে গান শোনায়নি? পৃথিবীতে এমন প্রেমিক আছে নাকি, যে নিজের প্রেমিকাকে গান শোনায় না? আরে ওদের বিষয়টা তো ভিন্ন অন্যদের থেকে। দে আর কাজিনস। তাতে কি? কাজিনদের চান্স আরও হাই মাম্মা। এই ব্যাটা চল তাড়াতাড়ি গান গেয়ে শোনা একটা অরুকে। তুমি শুনতে চাও তো অরু? চুপসে গেল অরু। সকলের নজর তার উপর। এমনকি তন্ময়ের। সেও তাকিয়ে তার রায় জানার জন্য। লজ্জায় এখান থেকে অরুর লাফিয়ে উঠে যেতে ইচ্ছে করছে। কিন্তু সে তন্ময়ের মুখে গানও শুনতে চায়। অবশেষে হালকা মাথা দোলাল। মুহূর্তে রিহান তার হাতের গিটার ছুঁড়ে মারে তন্ময়ের দিক। ইব্রাহিম উৎসাহ দিল, চল শুরু কর। তন্ময় গিটার হাতে মাথা নত করে, গিটারে টুংটুং শব্দ করছে। অরু ধ্যান মেরে দিয়ে তাকিয়ে। বুকের ভেতরে তোলপাড় শুরু হয়েছে। ঠিক কতটা এক্সাইটমেন্ট তার ভেতরে কাজ করছে, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে কখনো কল্পনা করেনি, তন্ময় তার জন্য গান গাইবে। গম্ভীর তন্ময়কে এভাবে কল্পনা করার সাহস সে জীবনেও পায়নি। পরিবেশ শান্তশিষ্ট হয়ে গেল মুহূর্তে। কোনো শব্দ নেই। সকলেই নিশ্চুপ হয়ে রয়েছে। তবে ঠোঁটে মৃদু হাসি। মাহিন আঙুলের সাহায্যে শীষ বাজিয়েছে দুবার। ইব্রাহিম মোবাইলের ক্যামেরা অন করে দিয়েছে। তন্ময়ের ভারী, গভীর কণ্ঠের স্বর ধীরে শোনা গেল। চাহে কুছ না কেহনা, ভালে চুপ তু রেহনা। মুঝে হে পাতা তেরে প্যার কা। খামোশ চেহরা, आंखों पे पहरा। खुद ही गवा तेरे प्यार का। तेरी झुकी नजर तेरी हर अदा। मुखे केहो राही है ए दास्ता। कोई शख्स है जो के इन दिनों तेरे जेहेनो दिल पे है ছাগা। জবেদা বেগম সাবিহার রুমে এসেছেন। তিনি মেয়ের পছন্দের ভুনা খিচুড়ি প্লেটে সাজিয়ে এনেছেন।
সঙ্গে গোস্ত এবং পাশে সামান্য আচার দিয়ে। সাবিহা কিছুক্ষণ আগেই ফিরেছে অফিস থেকে। তখন সে মোবাইল হাতে পায়চারি করছিল কক্ষ জুড়ে। মায়ের হঠাৎ আগমনে দাঁড়িয়ে পড়ল। নাকে ভেসে এলো সুগন্ধ। ঘ্রাণে চারিপাশ মৌ মৌ করছে। হেসে শুধালো, কি এনেছো? খিচুড়ি মনে হচ্ছে। জবেদা বেগম প্লেট টেবিলের উপর রাখলেন। সঙ্গে সঙ্গে সাবিহা উড়ে গিয়ে বসল চেয়ার পেতে। কোনোমতো এক ঢক পানি খেয়ে খিচুড়ি খেতে শুরু করেছে। জবেদা বেগমের রান্নার হাত চমৎকার। তার হাতের ভুনা খিচুড়ি চেটেপুটে খেতে হয়। সাধারণ একটি খাবারও জবেদা বেগমের হাতে সুস্বাদু হয়ে ওঠে। তিনি সাবিহার পাশে গিয়ে বসেছেন। আগ্রহী চোখে মেয়ের খাওয়া দেখছেন। খাওয়ার এক পর্যায়ে সাবিহা হেসে বলল, কিছু কি বলবে মা? জবেদা নড়েচড়ে বসলেন। তিনি কিছু নয়, অনেক কিছু বলতে এসেছেন। অনেকদিন ধরেই মেয়ের সাথে একান্তভাবে কথা বলতে চাচ্ছিলেন। তবে সময় হয়ে উঠছিল না। আজ বাড়ি জুড়ে নিস্তব্ধতা। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, অহি সাহেব অফিসে আছেন। মুফতি বেগম পাশের বাড়িতে রয়েছেন। সুমিতা বেগম ভাইয়ের বাড়িতে গিয়েছেন। দীপ্ত আকাশের সঙ্গে বেরিয়েছে। রুবি বান্ধবীর বাড়িতে। অরু তন্ময়ের সাথে বেরিয়েছে। বাড়িতে আপাতত তিনি আর তার মেয়ে ছাড়া কেউ নেই। এটাই তো ভালো সুযোগ মেয়ের সাথে আলাপ করবার। তিনি বললেন, খেয়ে নে। ধীরে সুস্থে বলি, এই তো খাওয়া শেষ, হাত ধুয়ে আসি। সাবিহা ওয়াশরুম ঢুকে হাত ধুয়ে ফিরেছে। একটা টিস্যু নিয়ে সেটায় হাত মুছতে নিয়ে জবেদা বেগমের সামনে বসল, চেয়ার পেতে। হেসে বলল, দেখি বলো, কি বলার আছে তোমার? জবেদা বেগম আলাপের সুর তুলেছেন মেয়ের শৈশব কৈশোরের বিষয় নিয়ে। একটুখানি ছিলি। মনে হয়, এই তো গতকাল ড্রয়িং রুম জুড়ে ছোট ছোট পা ফেলে দৌড়েছিস। তন্ময় ধমক দিতেই কেঁদে কেটে আমার পিছু পিছু ঘুরে বেড়াতি আঁচল ধরে, ভাইয়া মেরেছে বলে গুনগুন করে চলতি। দেখ, সময় কতটা পরিবর্তন হয়ে যায়। সেই ছোট্ট মেয়েটা আমার কি সুন্দর ভাবে বড় হয়ে গিয়েছে। এখন তার বিয়ের সম্বন্ধ এসে চলেছে সমানে। নাকে মুখে দম ফেলার সময় নেই। সাবিহার ঠোঁটের স্মিত হাসি থমকে গেল। একসময় ঠোঁটের থমকে যাওয়া হাসি বিলুপ্ত হয়ে গিয়েছে। থমথমে অবস্থা মুখশ্রীর। মায়ের পানে এক দৃষ্টিতে তাকিয়ে জবেদা বেগম দীর্ঘনিশ্বাস ফেলে বললেন, মা, আমার এভাবে জেদ ধরে থাকে না। তুই এখন আর ছোট নেই। বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে অনেক আগেই। তোর কথায় তোর বাবা এতগুলো বছর বিয়ের বিষয় এড়িয়ে এসেছে। কিন্তু এখন আর এড়িয়ে যাওয়া সম্ভব নয়। প্রতিবেশীদের কানাঘুষা, সমালোচনা তো চলছেই। আজকাল আত্মীয় স্বজন ও মুখের উপর কথা বলছে। এভাবে আর কতদিন? সাবিহা নিশ্চুপ হয়ে রইল। তার বলার মতো কিছুই নেই। সে কি করবে বুঝতে পারছে না। কি বলবে খুঁজে পাচ্ছে না। পরিস্থিতি যে তার বোঝার বাইরে। দিশেহারা অবস্থায় উঠে দাঁড়ালো। মোবাইল বেজে চলেছে। অয়নের কল। সাবিহা ফোন সাইলেন্ট করে টেবিলে রেখে দিল। জবেদা বেগম পুনরায় বললেন, আশরাফুল ভাইয়ের কথা মনে আছে? তোর বাবার বন্ধু। ওই আমাদের পাশে বাড়ি থাকতো। বাড়ি বিক্রি করে সুইজারল্যান্ড শিফট হয়েছিল না? তারা ফিরে এসেছে। তার ছেলে মুবিনের কথা নিশ্চয়ই মনে আছে। তোরা দুজন একসঙ্গে খেলেছিস মনে নেই বুঝি? তোর বাবা ছেলের সম্পর্কে খোঁজ নিয়েছে। ভীষণ ভদ্র এবং সুশীল। শিক্ষিত, মার্জিত। সব দিক দিয়ে পারফেক্ট। আশরাফুল ভাই প্রস্তাব দিতেই তোর বাবা সন্তুষ্ট হয়েছেন। আমারও ভালো লেগেছে। আগামী সপ্তাহে তোকে দেখতে আসবেন তারা। অবশ্য তোকে তাদের দেখা। তবুও সামনাসামনি দেখে নিবে না হয়। ছেলের সাথে একটু কথা বল, ভেবে দেখ তারপর। আমার মনে হয় তোর পছন্দ হবে। মেয়েকে ভাবনাচিন্তা করার সুযোগ দিয়ে জবেদা বেগম প্লেট হাতে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় দরজা চাপিয়ে গেলেন। জমিনে স্তব্ধ, বিমূঢ় দৃষ্টি রেখে সাবিহা দাঁড়িয়ে থাকল। নড়ল না বেশ খানিকক্ষণ। পা জোড়া ধরে গিয়েছে, তবুও দাঁড়িয়ে। মস্তিষ্কের মধ্যে জটিল জট বেঁধেছে। সবকিছু ঘোলাটে লাগছে। নিজেকে পাগল পাগল লাগছে সাবিহার। কি করবে সে? ভারী পা জোড়া টেনে বিছানায় বসল। মুখমণ্ডল দুহাতের ভাঁজে গুজে ডুকরে উঠল। সাধারণ একটা মেয়ে সে। বাবা মায়ের, পরিবারের দুলালি। তেমন শক্তিশালী হৃদয় বা মস্তিষ্ক তার নেই। খুব অল্পতেই কষ্ট পায়, ভেঙে পড়ে। আজও একই অবস্থা। ঘড়ির কাঁটা ঘুরছে 10টা 45-এ। অরু তন্ময়ের পেছনে পেছনে গাড়িতে উঠে বসেছে।
এখন তারা বাড়ির উদ্দেশ্যে বেরোবে। রাত হয়েছে অনেক। মোস্তফা সাহেব বেশ কয়েকবার কল করেছেন। তন্ময় ঘণ্টাখানেক আগে কল রিসিভ করে, আসছি বলে কেটে দিয়েছে। এখন অবধি আর একটি কল সে রিসিভ করেনি। সিটবেল্ট বেঁধে অরু গালে দুহাত চেপে ধরল। গাল গরম। শুধু গাল নয়, ঘাড় থেকে সম্পূর্ণ মুখ গরম হয়ে আছে। এতটা ভয়ঙ্কর লজ্জার সম্মুখীন যে হবে কে জানত। মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে অরুর। কি রেখে কি নিয়ে ভাববে দিশে পাচ্ছে না। মনের ভেতর অনেক প্রশ্ন রয়েছে তার। অনেক কিছু জিজ্ঞেস করার আছে। সঙ্গে অভিমান করে বসেছে তন্ময়ের উপর। এত লুকোচুরি কেন? সবকিছু অন্যদের থেকে কিংবা নিজ থেকে তাকে কেন বুঝে নিতে হবে? তন্ময় আগেরকার মতো ভাবলেশহীন ভঙ্গিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। অরু পিটপিট করে আর চোখে তাকিয়েছে কয়েকবার। গলায় কথা আটকে আসছে। লজ্জা এবং সংকোচ এড়িয়ে কথা বলতে মূলত দ্বিধাবোধ করছে সে। অরুর পাশের কাঁচ নামানো। ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে প্রবেশ করছে গাড়িতে। ঠান্ডা বাতাসে শরীরের পশমগুলো পরম আবেশে দাঁড়িয়ে গিয়েছে। শীতে জুবুথুবু খেয়ে গেল মুহূর্তে। চোখ বন্ধ করে শীতে কেঁপে উঠল। একটা শাল বা কার্টিগ্যান কিছুই আনেনি সঙ্গে। আসলে তার মনে ছিল না। তাড়াহুড়ো এবং আবোলতাবোল চিন্তা মস্তিষ্কে নিয়ে সবকিছু ভুলে বসেছিল। রেস্টুরেন্টের ভেতরে উষ্ণতা ছিল বিদায় শীত তেমন গায়ে লাগেনি। তবে এখন শীতল অনুভব করে জোরসর হয়ে আসছে শরীর। একসময় মনোযোগ বাইরে দেওয়ার চেষ্টা করল। গাছের পর গাছ পেছনে চলে গিয়েছে নিমিষেই। গাড়ির পর গাড়ি ফেলে এগিয়ে চলেছে তাদের গাড়ি। নিস্তব্ধতা ভেঙে তন্ময়ের কণ্ঠের স্বর শোনা গেল, কাঁচ লাগিয়ে দে। থাক না। অরুর কথার অগ্রাহ্য করে তন্ময় গাড়ি চালানোর ফাঁকে কাঁচ উঠিয়ে দিল। অরু সঙ্গে সঙ্গে মুখের খারাপ অবস্থা করে বসল। ঠোঁট গাল ফুলিয়ে রাখল। ভুরু দুয়ের পাশে সূক্ষ্ম ভাঁজ। তন্ময় দুয়েকবার আর চোখে তাকিয়ে দেখল। এতটুকু বিষয় নিয়ে অরুর মুখ ফুলানোর কারণ খুঁজে পেল না। অবশেষে বিরক্ত সুরে বলল, এমন ঠান্ডা বাতাস আসছে, তবুও তোর আক্কেল আসছে না কেন? অরু থমথমে গলায় বলল, আপনি চুপ থাকেন। আমার গাড়িতে আমি চুপ থাকব তো? আমাকে বের করে দিবেন? হ্যাঁ, আপনার সাহস আছে। ভীতু একটা। আপনি তাজা গোস্তের কুমির, জানেন সেটা। অরু এই লোকটার উপর চরম বিরক্ত। বিরক্ত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে আজ। চোখের সামনে সবকিছু পরিষ্কার তার। ঝকঝকে পোকপকে পরিষ্কার। তার বুঝতে আর বাকি নেই কিছু। এতক্ষণ যাবৎ সব কথা মিলিয়েছে। তন্ময় তাকে খুব আগে থেকে পছন্দ করে। তাই তো ক্লাসমেট তন্নিকে রিজেক্ট করেছিল। একটাও প্রেমের রেল লাইন চড়েনি অরুর জন্য। ফেরবার সময় তাকে মাহিন খুব সাবলীল গলায় বলেছিল, আমার বিশ্বস্ত বন্ধু তন্ময়। দেখে রেখ কিন্তু তাকে। উপরে একটু গম্ভীর তবে মনের দিকে তুলো একদম। অবশ্যই তুমি এগুলো জানো, তাও বলছি আর কি। জানো তো তোমাকে কতটা ভালো। কথাগুলো শেষ করতে পারেনি মাহিন। পূর্বেই রুবেল ডেকে উঠেছিল। কিন্তু অরু স্পষ্ট বুঝেছে। সে তো বাচ্চা নয়। মাহিন নিশ্চয়ই বলতে নিয়েছিল তন্ময় তাকে ভালোবাসে। অরু পেছনে মাথাটা দুলিয়ে চোখজোড়া বন্ধ করে ফেলল। সেই রাত্রের দৃশ্যটি চোখের পাতায় ভেসে উঠল পুনরায়। মাতাল, দিশেহারা তন্ময় নিজের গাম্ভীর্যকে দূরে সরিয়ে স্বেচ্ছায় নিজেকে আত্মসমর্পণ করেছিল অরুর সামনে। জ্ঞান হারাবার পূর্বের কথাগুলো অরুর কানে এখনো স্পষ্ট। কমবেশি প্রতিদিন ভাবতে বসে আদৌ কি তন্ময়ের কথাগুলো সত্য ছিল। আধার রাতে নিস্তব্ধ রুমে অরুর কানের কাছে অস্পষ্ট গম্ভীর স্বরে বলা, ভালোবাসি এখনো সর্বাঙ্গ শরীর জুড়ে শিহরণ বইয়ে দিয়ে যায়। সেই অনুভূতি কাঁপিয়ে তুলে অরুকে। কতটা সাবলীলভাবে বলেছিল। অরুর বিশ্বাস করতে কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে বলে ভুল হবে, এক প্রকার সে ভেবে নিয়েছে মাতাল হয়ে আবোলতাবোল বকেছে লোকটা। কিন্তু আজ মাহিনের কথাগুলো অরুর চোখের সামনের পর্দা উঠিয়ে দিয়েছে। স্পষ্ট দেখতে এবং বুঝতে পারছে সবকিছু। তন্ময় কেন এত লুকোচুরি খেলছে তার সাথে। কি হয়েছে? ব্রিজের উপর একটু থামাবেন গাড়ি? তন্ময় গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল। নাচক করলেও শেষ পর্যন্ত গাড়ি থামিয়েছে। কয়েক জোড়া কপোতকপতির দেখা মিলছে। ছড়িয়ে ছিটিয়ে তারা স্নিগ্ধ শীতল বাতাসে ভিজতে ব্যস্ত। অরু একটি ফাঁকা জায়গায় দাঁড়ালো। রেলিং ঘেঁষে নিচে তাকালো, জলের স্রোত বয়ে চলেছে। সঙ্গে বইছে তুমুল বাতাস। চুল উড়ে মুখের সামনে চলে আসছে বারংবার।
বিরক্তভাবে চুলগুলো কানের পেছনে ঠেলে দিল। আনমনে বলল, এখান থেকে পড়লে কি আমাকে বাঁচানো যাবে না? তন্ময় বিরক্ত ভঙ্গিতে অরুর হাত ধরতেই থমকে গেল। ঠান্ডায় শরীর বরফের ন্যায় হয়ে গিয়েছে। ছোঁয়া দুষ্কর, তবুও মেয়েটার দুরন্তপানা ছুটে না। মহাবিরক্ত হলো সে। টেনে নিতে চাইল, তবে অরু নড়ল না। সে ঘুরে দাঁড়ালো তন্ময়ের দিক। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চারিপাশে নজর বোলালো। কেউই আশেপাশে নেই। নির্জন এবং ফাঁকা রাস্তা। হুট করে দ্রুত পায়ে গিয়ে তন্ময়ের কোমর দুহাতে পেঁচিয়ে ধরল। তার মাথা ঠেকেছে তন্ময়ের বুকে। ঠিক এভাবেই সে তন্ময়কে জড়িয়ে ধরতে চেয়েছে। ভালো লাগায় আবেশে চোখ ভিজে এলো। তন্ময়ের বুকে মাথা রাখতেই পৃথিবী শূন্য মনে হতে লাগল। জীবনে আর কিছুই লাগবে না তন্ময় ছাড়া, এমন অনুভূতি হচ্ছে। শান্তিতে তার মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছে। পরপর অনুভব করল তন্ময়ের হাত তার পিঠে। অগোছালো চুলগুলো ঠিক করে দিচ্ছে যেন। অরু স্মিথ হাসল। লজ্জার মাথা খায় কি তন্ময়ের বুকে একটা চুমু খাবে। অয়ন একটা সিগারেট ধরে রেখেছে দুআঙুলের ফাঁকে। কয়েকবার সিগারেট জ্বালাতে গিয়েও জ্বালায়নি। আগ্রহী চোখে তাকিয়ে আছে পাশের ছাদে। সাবিহা কল ধরছে না। মেসেজের রিপ্লাই দিচ্ছে না। ঘুমিয়ে পড়েছে নাকি? এত দ্রুত তো ঘুমায় না। ব্যস্ত ভঙ্গিতে চারপাশে নজর বুলিয়ে আবারও কল করেছে। এইবার সাবিহা কল রিসিভ করল। অয়ন অশান্ত সুরে জিজ্ঞেস করল, কল ধরছিলে না যে? সাবিহা নিজেকে সামলে নিয়েছে। তবে কিছুক্ষণ কান্না করেছে। বিদায় মুখশ্রী লাল বর্ণে ধারণ করেছে। গলার স্বর ভেজা এবং গম্ভীর। ওয়াশরুম ছিলাম। কি হয়েছে? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? দেখি ছাদে আসো তো। না, এখন ঘুমাবো। আসতে পারবো না। কি হয়েছে সাবিহা? আমাকে কি বলা যায় না? কিছু হলে না বলবো। আচ্ছা, একটুখানির জন্য ছাদে আসো। আমি অপেক্ষা করছি। সাবিহাকে আর কথা বাড়ানোর সুযোগ দিল না। মুহূর্তে কল কেটে দিল। ব্যস্ত পায়ে পায়চারি করে চলেছে। সাবিহার কণ্ঠের স্বর বড়ই চিন্তায় ফেলেছে অয়নকে। কান্না করেছিল কি? না হলে অমন শোনাবে কেন? সাবিহাকে একবার সামনাসামনি দেখে না নিকে অয়ন অন্তরে শান্তি পাবে না। সাবিহা বেশ সময় নিয়ে এসেছে। একটা চাদর শরীরে পেঁচিয়ে রেখেছে। ছাদের লাইট শোফ। আকাশের চাঁদে তার লাল মুখশ্রী দৃশ্যমান। অয়ন বাউন্ডারি পেরিয়ে চলে এলো সাবিহার কাছে। বিচলিত ভঙ্গিতে সাবিহার মুখমণ্ডল দুহাতে তুলে ধরল চোখের সামনে। গালে আঙুল ঘষে বলে উঠল, কান্না করেছিলে কেন? সাবিহা থমথমে গলায় বলল, এভাবেই। এভাবেই। এভাবেই কাঁদা যায় বুঝি? তাহলে আমিও কি একটু চেষ্টা করব এভাবেই কাঁদার? কি বলো? তুমি কি বলবে বলো? না হলে আমি যাচ্ছি। বলতে বলতে সাবিহা ঘুরে পা বাড়ালো চলে যাবার উদ্দেশ্যে। অয়ন পেছনে থেকে সাবিহাকে জড়িয়ে ধরল। একটি সুন্দর সুবাস নাকে লাগছে। সাবিহার চুলের ঘ্রাণ অয়নের ভীষণ পছন্দের। শুকলেই মাতাল মাতাল লাগে নিজেকে। ডান হাতে চুলের ক্লিপ খুলে দিল। সাবিহার অমতে। লম্বা, ঘন রেশমি চুলে মুখ ডুবিয়ে দিল। লম্বা বড় বড় কয়েকটি শ্বাস নিল। সেভাবেই অস্পষ্ট স্বরে বলল, কি সমস্যা আমাকে না বললে আমি কিভাবে জানব? অরু ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। তন্ময় যখন গান গেয়েছিল সেটার ভিডিও করতে দেখেছে ইব্রাহিমকে সে। তাই দ্রুত মেসেঞ্জারে ঢুকে ইব্রাহিমকে মেসেজ করল। বলল তখনকার করা ভিডিওটি সেন্ড করতে। ইব্রাহিম সময় নিয়ে পাঠিয়েছে। ভিডিও সেভ করে ফেলল। কানে ইয়ারফোন লাগিয়ে প্লে করল। লজ্জায় তখন ভালোমতো দেখতেই পারেনি। শুধু শুনেছে। এখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। তন্ময়ের এই গম্ভীর স্বরে গাওয়া গান অরুর মস্তিষ্ক থেকে যাচ্ছেই না। এভাবে আর কখনো কি শুনতে পারবে? বাংলা গান শুনতে কেমন লাগবে এই স্বরে? ভাবতেই অরুর ভেতরে কম্পন শুরু হয়ে গেল। চলবে। গল্প, প্রেয়সীর হৃদয় ব্যাকুল। লেখনীতে নাবিলা ইশক। চতুর্থ পর্ব।